আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আজকে আমরা প্রাইমারি এবং নিবন্ধন শিক্ষক নিবন্ধন কোর্সের যে ডেডিকেটেড কোর্সটা আমরা লঞ্চ করেছি বা করব বলেছিলাম, আজকে 12ই জুলাই, ঐতিহাসিক 12ই জুলাই আজকে আমরা এই স্পেশাল কোর্সটি লঞ্চ করছি। আজকে আমরা যেমনটা জানি যে আজকে আমাদের প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসেই আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মীর জালাল সুমন স্যার আছেন আমাদের সাথে। তো আজকে আমরা ইংরেজি ক্লাস দিয়ে শুরু করব। তো শুরুতে কিছু কথা না বললেই নয়, যেহেতু আজকে আসলে আপনাদের অনেক দিনেরই আকাঙ্ক্ষিত যে একটি পূর্ণাঙ্গ চাকরির প্রস্তুতির একটি কোর্স আপনারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন। তো আমরা হচ্ছে আপনাদের সাথে আহ, আশা রাখি যে চমৎকার একটা সময় যাবে। এই দীর্ঘ পথ চলায় আপনারা আমাদের সাথে থাকবেন, রেগুলার ক্লাসগুলি করবেন এবং রেগুলার পরীক্ষাগুলি দিবেন, এটা আমার বিশ্বাস। এবং আমরা যে ক্লাসগুলি নিব, আমরা চেষ্টা করব ক্লাসেই যেন আপনাদের পড়া শেষ হয়ে যায়। আমাদের যেহেতু ইংরেজিতে সুমন স্যার আছেন, বাংলায় ওমর ফারুক স্যার আছেন, তারা চমৎকার ক্লাস নেন। এবং আপনারা নিশ্চয়ই তাদের ফ্রি ক্লাসগুলি দেখেছেন আমাদের পেজে। এবং তাদের যে পড়াগুলি ক্লাসেই আল্লাহর রহমতে হয়ে যায়, এবং এরপরে আমরা যে ক্লাসের পিডিএফ দিব বা যে প্র্যাকটিস শিটগুলো দিব বা যে পরীক্ষাগুলি নিব, এতে করে কিন্তু আপনারা নিজেদের ঝালিয়ে নিতে পারবেন। সাধারণ জ্ঞানে আমি আছি আনকড়া একজন মানুষ, আমি আব্দুল আল ফাতিন, আমিও চেষ্টা করব আপনাদের যতটুকু আসলে গুছিয়ে দেয়া যায়। এবং হ্যাঁ, আচ্ছা। তো এখন আর আমাদের পাহলভী স্যারকে নিয়ে আসলে বলার কিছু নেই, আপনারা অনেক আগে থেকেই স্যারকে চেনেন। আহ শুরুতে একটু বলে দিই, আমাদের আসলে প্রথম যে সপ্তাহ, যে অভিষেক হচ্ছে আমাদের এই কোর্সের প্রথম সপ্তাহের, আমি একটু ক্লাস রুটিনটা একটু বলে দিই। এরপরে আমরা সুমন স্যারের কাছে চলে যাব, তার ক্লাস আমরা করব। আহ, আমাদের প্রথম ক্লাস হচ্ছে আজকে, আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্টেন্স কারেকশন, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমি যদি ইংলিশের বেসিক বলি, এই সেন্টেন্স কারেকশন ক্লাসটা আপনারা যখন সুমন স্যারের ক্লাস করবেন, এটা কিন্তু শুধু পিলির জন্য যে আপনার কাজে দিবে তা নয়, বরং রিটেনে এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি কখনো ভাইবা বোর্ডে, কম্পালসারি না যে সেটা প্রাইমারির ভাইবা বোর্ড হতে হবে, শিক্ষক নিবন্ধনের ভাইবা বোর্ড হতে হবে, যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার ভাইবা বোর্ডে কিন্তু এই সেন্টেন্স কারেকশনের ক্লাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে সংখ্যা, আমাদের সবার প্রিয় মুত্তাসিন পাহলভী স্যার, উনি 13ই জুলাই অর্থাৎ রবিবার, আগামীকাল, উনি হচ্ছে সংখ্যার উপরে প্রথম ক্লাস নিয়ে আসবেন। এরপরে যথারীতি আমরা সেন্টেন্স কারেকশনের পর সেকেন্ড ক্লাসটি আমরা সুমন স্যারের কাছ থেকে পাবো, অর্থাৎ আমাদের সেন্টেন্সের উপরে বা সেন্টেন্স কারেকশনের উপরে টোটাল দুটি ক্লাস থাকবে। এই দুটি ক্লাস আমরা সেন্টেন্সের আদ্যপান্ত যা আছে আমরা সুমন স্যারের কাছ থেকে আদায় করে নিতে পারবো ইনশাল্লাহ। পরবর্তীতে ধ্বনি পরিবর্তন, আমাদের সবার প্রিয় এবং সবচেয়ে বাংলার হচ্ছে আলোড়ন সৃষ্টিকারী, আমরা রিসেন্টলি তার ক্লাস দেখেছি এবং সবাই আপনারা খুব ভালোভাবে তাকে অ্যাকসেপ্ট করেছেন। আমাদের ওমর ফারুক স্যার, উনি ধ্বনি পরিবর্তনের ক্লাসটি নেবেন মঙ্গলবার অর্থাৎ 15ই জুলাই। এবং পরবর্তীতে আমার একটি ক্লাস থাকবে বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, অর্থাৎ বাংলাদেশের বেসিক পরিচিতি, যেটা আমরা অলরেডি ফ্রি ক্লাসে কিছু জিনিস পড়েছি। এটার সাথে অ্যাডিশনালি আমরা প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন আসছে এবং কি কি প্রশ্ন আসতে পারে, কি জানতে হবে, কতটুকু জানতে হবে, কোথায় আমাকে থামতে হবে, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে সাধারণ জ্ঞান মানেই অনেক কিছু পড়বো তা না। এবং ফাইনালি এই সপ্তাহের লাস্ট অর্থাৎ বৃহস্পতিবার সংখ্যার উপরে দ্বিতীয় ক্লাসটি নেবেন আমাদের মুত্তাসিন পাহলভী স্যার। এবং যখন পুরো সপ্তাহটা কাভার হয়ে যাবে, তখন আমরা শুক্রবারে আপনাদের জন্য একটি সাপ্তাহিক পরীক্ষা রেখেছি। অর্থাৎ আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন পরীক্ষা থাকবে কিনা, একটি কোর্স পরীক্ষা ছাড়া তো কখনোই হয় না। আমরা চেষ্টা করবো অ্যাডিশনালি আরও যত ম্যাটেরিয়ালস বা পরীক্ষা নিয়ে আপনাদের এই কোর্সটা বা আপনাদের প্রিপারেশনটা গুছিয়ে নেওয়া যায়। তো সবার কাঙ্ক্ষিত শুক্রবার অর্থাৎ 18ই জুলাই কিন্তু আমাদের যখন এই উইক 1 শেষ হয়ে যাবে, এই উইক 1-এর উপরে অর্থাৎ আমরা যা যা পড়েছি এর উপরে একটা কম্বাইন পরীক্ষা হবে শুক্রবারে। এবং সেই শুক্রবারে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, সারাদিনই আপনারা পরীক্ষা দিতে পারবেন, সবাই সবার কনভেনিয়েন্ট টাইমে পরীক্ষা দিতে পারবেন। তো আমি একটু ডেকে নিতে চাই আমাদের শিক্ষক প্যানেলে যারা যারা আছেন। আমাদের দুঃখজনক যে আজকে আমাদের ওমর ফারুক স্যার বাংলার, উনি আসলে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। তো আচ্ছা, জুম অ্যাপস সবার, আচ্ছা, যাদের জুম অ্যাপস নাই তারা জুমে ক্লাস না করে ফেসবুকে লাইভ ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে যে ক্লাস হবে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আর যারা হচ্ছে জুমের ক্লাস করতে আগ্রহী, অনেকে থাকে এরকম যে আমি ডেডিকেটেড ক্লাস করতে চাই, ফেসবুকে আমি আসলে দেখবো না, বা মানে ভিডিও কোয়ালিটি বা অনেকের আনস্টেবল ইন্টারনেট কানেকশনের কারণে অনেকে জুমে ক্লাস করতে চায়, যারা চান তারা জুমেও ক্লাস করতে পারবেন। তো মোটামুটি আমাদের আমরা পরবর্তীতে চেষ্টা করব আমাদের যে গ্রুপটি আছে, ডেডিকেটেড যে গ্রুপ আছে, সেখানে হচ্ছে আমরা রুটিনগুলি আপলোড করে দিব আমরা। আপাতত আমরা প্রথম সপ্তাহের যে রুটিনটা দেখতে পাচ্ছি, এখানে চমৎকার একটি রুটিন আছে। আপনারা দেখছেন যে ইংরেজির একটা টপিক শেষ হবে অর্থাৎ সেন্টেন্স কারেকশন,
ম্যাথের হচ্ছে সংখ্যার উপরে দুইটা ক্লাসে এই সংখ্যা এটা শেষ হয়ে যাবে। ধ্বনি পরিবর্তনের জন্য আমরা একটি ক্লাস পাবো এবং সেই ক্লাসটা আমরা মনোযোগ দিয়ে ইনশাল্লাহ করবো, এবং বাংলাদেশের মানে ভূপ্রকৃতি, ভৌগোলিক আয়তন সীমানা এগুলো নিয়েও আমরা মোটামুটি এই পুরা যে কাভার আপটা আছে, মানে পুরা যে আমরা সিলেবাসটা বললাম, এইটা আমরা হচ্ছে প্রথম সপ্তাহে শেষ করবো। এবং প্রথম সপ্তাহে কি পড়লাম না পড়লাম এটার উপরে কিন্তু আপনাদের একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার উপরে কিন্তু আমরা আসলে অনেক কিছু জেনে যাব। কোন গ্রুপ আমাদের হচ্ছে, যারাই আপনারা ভর্তি হয়েছেন তাদেরকে কিন্তু ডেডিকেটেডলি একটা প্রাইভেট গ্রুপে, প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নামে একটি প্রাইভেট গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর আসলে আমাদের যেহেতু প্রচুর ভর্তি হচ্ছে বা অনেকেই যেহেতু আসলে কিউতে আছেন, যারা যারা এখনো প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেননি, আমরা তাদেরকে খুব শীঘ্রই প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। এই জন্য আজকের ক্লাসটা আসলে আমরা উন্মুক্তই রাখছি, সবার জন্যই উন্মুক্ত রাখছি, কারণ হয়তো অনেকেই আজকে ভর্তি হয়েছেন, এখনো ভর্তি হচ্ছেন, এখনো আমার মোবাইলে অনেক আমি নোটিফিকেশন পাচ্ছি। তো এই জন্য আমরা আজকের ক্লাসটি আসলে ওপেনলি নিচ্ছি, আপনারা যেন সবাই দেখতে পারেন। গ্র্যাজুয়ালি পর্যায়ক্রমে সবাইকে গ্রুপে আমরা গ্রুপে অ্যাড করে নিব, এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। আর যারা আসলে ভর্তি হন নাই, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, যারা ইচ্ছুক, বা যারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, সবাইকে বলবেন তারাও যেন আমাদের এই কোর্সে অংশ নিতে পারে। আমার বিশ্বাস যে খুবই এক্সক্লুসিভ একটি কোর্স হতে যাচ্ছে। তো আচ্ছা, আমাদের পাহলভী স্যার চলে আসছেন, আমরা তার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো আমি একটু স্যারকে ব্যাকরণটা ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রাইমারি নিবন্ধন যে আমাদের পেইড ব্যাচের যে ক্লাসটা শুরু হচ্ছে, যেই কোর্সের পেইড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, এটাতে স্বাগতম। আমি মনে করি আমাদের এই যে টিচার প্যানেলটা আছে, যেই টিচার প্যানেলের মধ্যে সুমন স্যার আছেন, ইংলিশ পড়াবেন, ফারুক স্যার আছেন, ওমর ফারুক স্যার বাংলা পড়াবেন, এবং ফাতিন স্যার আছেন, তার সাথে আমি আছি। আপনাদের বেস্ট একটা প্রস্তুতি আপনারা নিতে পারবেন। শুধু আমি যদি বলি প্রাইমারি আর নিবন্ধনের জন্যই কোর্সটা আমরা ডেডিকেটেডলি করলেও, আপনারা যারা যারা যে কোনো জবের জন্য পরীক্ষা দিয়ে মানে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু বেসিকভাবে করে আপনারা এই প্রস্তুতির এই কোর্সটা করতেই পারেন। কারণ আমরা মোটামুটি প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা বিষয়ের মানে প্রত্যেকটা বিষয়ে যেই যেই জিনিসগুলো আছে আমরা কিন্তু সেটা কাভার করব। বিগত সালে আসা কোশ্চেনগুলো আমরা যখন ডিটেইলস আলোচনা করব, তখন আপনাদের পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা শুরু করছেন আমাদের হচ্ছে সুমন স্যার। আর সুমন স্যারকে আমি রিকোয়েস্ট করব আজকে সেন্টেন্স কারেকশন, যেই যেই হ্যাঁ, সেন্টেন্স কারেকশন যেটা আছে এটা দিয়ে তিনি শুরু করবেন। উনি অনেক অভিজ্ঞ একজন। আর আমি আগামীকালকে আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে সংখ্যা। সংখ্যার মধ্যে অনেক কিছু আছে, দশমিকের গুণ, দশমিকের ভাগ, তারপরে সেইখানে আছে আলাদা আলাদা করে আপনার ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, অনেক কিছু আছে আপনার। এছাড়াও বর্গমূল এগুলো করা, হ্যাঁ, এই টাইপের অনেকগুলো জিনিস, স্থানীয় মান নির্ণয়, এই টাইপের অনেকগুলো টপিক আমাদের সংখ্যা অধ্যায়ে আছে। আমরা আগামীকালকে সংখ্যার 1 নাম্বার ক্লাসটা আমরা করব। তো ঠিক আছে, আজকের ক্লাস আপনারা তাহলে স্টার্ট করে দিতে পারেন আপনাদের প্রিয় সুমন স্যারের সাথে। আশা করি আপনাদের অনেক ক্লাসটা ভালো লাগবে। আজকে আমরা পাবলিকলি লাইভে যাচ্ছি। এমনও হতে পারে যে আমরা প্রথম 2 বা 3টা ক্লাস পাবলিকলি লাইভ করব। এমনও হতে পারে যে একদিন আমরা লাইভে করলাম, একদিন আমরা প্রাইভেট গ্রুপে করলাম প্রথম সপ্তাহের ক্লাসগুলো, যাতে অনেকেই ডেমো ক্লাস দেখতে চায়। যদিও আমাদের যেই প্যানেল আছেন এনাদের ক্লাস আপনারা আগে থেকেই দেখেছেন, তারপরেও যদি কেউ নতুন থাকে তাদের জন্য আমরা একটু প্রথম সপ্তাহে লাইভ ক্লাসের মানে পাবলিকলি লাইভ ক্লাসের আয়োজন করেছি। তো ঠিক আছে, আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সুমন স্যারকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো যারা আমাদের কোর্সে ভর্তি হয়ে গিয়েছেন, প্লাস যারা বর্তমানে ক্লাস দেখছেন আমাদের সাথে, তো আমাদের যে ফ্রি ক্লাসগুলো থাকবে এগুলো দেখেও আপনারা চাইলে সিদ্ধান্ত নিতে পারেন। আর যারা ভর্তি হবেন না তাদের জন্য শুভকামনা। আমাদের যথেষ্ট বা পর্যাপ্ত বেশ কিছু ক্লাস আছে এখানে, তো আপনারা এগুলো দেখেও বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের পেইড ব্যাচের কিছু ক্লাস আপনাদের জন্য ফ্রি রাখা হয়েছে আর কি। তো অনেকেই আপনারা রিকোয়েস্ট করছেন স্যারকে ফোন করে করে যে ভাই আমরা কিছু ক্লাস করতে চাচ্ছি বা আমরা কিছু ক্লাস দেখতে চাই। ওকে, সো তাদের কথা বিবেচনা করেই স্যার আপনাদের জন্য এই ব্যবস্থাটা করেছে। ঠিক আছে, তাহলে আসেন আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো
সেন্টেন্স কারেকশন পার্ট 1। তো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, ইংরেজিতে সেন্টেন্স কারেকশন বলতে কিন্তু কোনো গ্রামার নাই। তাহলে আমরা কেন সেন্টেন্স কারেকশনের প্রশ্নগুলো পাই? এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে আমরা A to Z যতগুলো গ্রামার পাই, যতগুলো ফ্রেজ পাই, না না সমস্যা নেই স্যার, হ্যাঁ থাকবে, আমরা যতগুলো আইটেমস দেখতে পাই মূলত সবগুলো আইটেমসের কম্বিনেশনই হলো আপনার সেন্টেন্স কারেকশন। হ্যাঁ, যে কোনো জায়গায় প্রবলেম থাকতে পারে, এটা হতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম, এটা হতে পারে ভার্বের প্রবলেম, ইভেন এটা হতে পারে লিখতে হবে এ বাট তারা দিয়ে রেখেছেন এন, আপনি এই এ জায়গায় এন দেয়া আছে, এই প্রবলেমটা ধরতে পারলে আপনার সেন্টেন্স কারেকশন হয়ে গেল। তাহলে সেন্টেন্স কারেকশন মানে হচ্ছে সবগুলো গ্রামারের একটা কম্বাইন্ড রূপ বলতে পারেন আপনি আর কি। হ্যাঁ, কম্বিনেশন অফ A to Z গ্রামার। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া তাহলে এই টপিকটা আগে কেন ধরা হলো? এই টপিকটা আমরা এই জন্যই রেখেছি যাতে প্রত্যেকটা টপিকের কিছু কিছু নির্যাস আপনারা এখানে আমাদের সাথে দেখতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসেন আমরা খুব বেশি আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তা আমরা সেন্টেন্স কারেকশনে চলে যাচ্ছি। এইখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, দেখি আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, আমরা একটু মিলেমিশে ট্রাই করি। আমাদের আজকের ক্লাসে ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনার আমার জানা, অজানা এবং ভুল জানা অনেক সংশয়, অনেক দ্বিধা, ওই যে ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না, যে সিচুয়েশন আছে সব আজকে আমরা একদম কোপাই দেবো ইনশাল্লাহ। তো আসেন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট। আমাদের কাছে চাওয়া হয়েছে এই 4টা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা ইনকারেক্ট। আসেন আমরা একটু মিলেমিশে করি কাজ, ঠিক আছে? এই 4টা সেন্টেন্সের মধ্যে আপনাদের কাছে কোন সেন্টেন্সটা ইনকারেক্ট মনে হয়। তো ইন্টারেস্টিং ওয়েতে আমরা এই বিষয়টা দেখব। তো আমরা 1 নাম্বার বাক্যটা দেখতে পাচ্ছি, আই টেক টি এভরি ডে। ওকে, আই টেক টি এভরি ডে। সেকেন্ড যে বাক্যটা, হি অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ নট দেয়ার সাপোর্টার। দেন আই ইজ আ ক্যাপিটাল লেটার, ইউ ইজ আ পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, মাশাআল্লাহ অনেকে উত্তর করা শুরু করেছেন, থ্যাঙ্কস আ জিলিয়ন ডিয়ার, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু মিলায় দেখি। তো অনেকে বলতেছেন যে ভাই এখানে কিন্তু বিষয় হচ্ছে গিয়ে আপনাকে বলা হয়েছে কোনটা ইনকারেক্ট। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে। অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয় হুইচ ওয়ান ইজ নট ইনকারেক্ট। দেখেন, নট ইনকারেক্ট মানে কিন্তু কারেক্ট। এখন আপনার কাছে কিন্তু কারেক্ট চাওয়া হয় নাই, ঠিক আছে? কারেক্ট চাওয়া হয় না, আপনাকে বলতেছে ইনকারেক্ট কোনটা। তো আমাদের অনেক ভাই বোন মার্ক করছেন যে ভাইয়া বি নাম্বারটা ইনকারেক্ট। নো, বি নাম্বারটা 100% রাইট, বিতে কোনো সমস্যা নাই, এখানে কোনো ঝামেলা নাই। বিষয়টা হচ্ছে কি, এগুলো আমরা আরো ডিটেইলে জানবো। হি অ্যাজ ওয়েল অ্যাজ আই, বিষয়টা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, এগুলো দিয়ে আমরা যখন দুইটা সাবজেক্ট যুক্ত পাই, যখন দুটো সাবজেক্ট যুক্ত হয়, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। তো বাবা এই যে হি অনুযায়ী ইজ বসছে, আপনি যদি ভাবেন আই এর পরে ইজ আসলো কোনতে, এ কোনতে ভাবার কোনো প্রয়োজন নাই বাবা। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যখন যুক্ত থাকে তখন প্রথম সাবজেক্ট ভ্যালুলেস হয়ে যায়। ওকে, তো সরি, সেকেন্ড সাবজেক্ট ভ্যালুলেস হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। সো এটা 100% কারেক্ট, এইখানে কোনো সমস্যা নাই। এবার যদি প্রশ্ন করা হয় যে তাহলে সি নাম্বারে কি সমস্যা, এখানে আই মানে কিন্তু আমি বলা হয় নাই, ঠিক আছে? আমরা জানি এই যে ছোট হাতের আই লিখলে এটাকে বলা হয় স্মল লেটার। হ্যাঁ, তবে বর্তমানে এটার আর স্মল লেটার বলা হয় না, এটাকে বলা হয় লোয়ার কেস, লোয়ার কেস। আর আমরা যদি বড় হাতের লিখি আমরা এটাকে বলি ক্যাপিটাল লেটার। তো বর্তমানে ওইভাবে আর ক্যাপিটাল লেটার বলা হয় না, বরং এটাকে বলা হয় আপার কেস। হ্যাঁ, আপার কেস। তো আমি দেখি মাঝে মাঝে আপারা খুব খুশি হয়, বলে দেখছো আমাদের কেস আছে। ছেলেরা অনেক সময় রাগ করে যে ভাই আপার কেস হয়, দুলাভাইয়ের কেস হয় না। না বাবা, এটা খালি আপার কেসে হয়, ঠিক আছে? এই আপার কেস মানে হলো বড় হাতের। তা আমরা যখন বড় হাতের আই লিখে বলতেছি আই ইজ আ ক্যাপিটাল লেটার, আই হলো একটা বড় হাতের অক্ষর, তো এই অনুযায়ী ঠিক আছে। ইউজ আ পার্সোনাল প্রোনাউন, আমরা পড়ে আসছি, দেখেন আই, মি, মাই, মাইসেলফ, মাইন, এগুলো তো পার্সোনাল প্রোনাউন থেকে আসছে। সো এইটাও কিন্তু কারেক্ট। এখন গিট্টুটা লাগছে কোনে, এই যে ঝামেলাটা যেইখানে হয়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার এই। এখন অনেকে চিন্তা করতে পারে ভাই এটা কেমনে কি হলো, আই টেক টি, আমি চা খাই, আমার ভাইগনা বলে আমি ঝাঁকাই। হ্যাঁ, তো ঝাঁকাই বলছি না, আমরা বলবো আই টেক টি, আমি চা খাই বা চা পান করি এভরিডে। এই এভরিডে শব্দটাতে গিট্টু লেগে গেছে। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা নিয়মিতভাবে অনিয়মিত হই, কারণ এই যে এভরিডে সিঙ্গেল ওয়ার্ডের দেখতেছেন, এটা সিঙ্গেল ওয়ার্ডের এভরিডে লেখা যাবে না, এটাকে আপনার লিখতে হবে এভরি স্পেস ডে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই একজন বলতেছে আই ড্রিঙ্ক টি, মাথায় রাখবেন চা পান করার ক্ষেত্রে, চা পান করা, কফি পান করা, ঠিক আছে, যেগুলো আমরা একটু চুমুক দেই, রাখি, একটু পরে ঢাকি, আবার একটু কথা বলে আবার একটু চুমুক দেই। হ্যাঁ, এগুলো বলতে গেলে মানে আমরা এই জায়গাটাতে হয় হ্যাভ ব্যবহার করি অথবা টেক ব্যবহার করি, এগুলোকে কলোকেশন বলা হয়। হ্যাঁ,
কলোকেশন বলা হয়, এগুলো নিয়েও আমাদের ক্লাস থাকবে ইনশাল্লাহ ফ্রেজ এন্ড ইডিয়মের সাথে। তো চা পান করার ক্ষেত্রে, কফি পান করার ক্ষেত্রে আপনি ড্রিঙ্ক লিখবেন না, হ্যাঁ, এখানে আপনাকে বলতে হবে টেক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এভরিডে এক শব্দ আর দুই শব্দের মধ্যে পার্থক্য কি? আসেন তাহলে আমরা একটু দেখা নেই, বাচ্চা নেই, হ্যাঁ, কোনটা নিব। এই আমি প্রথমে লিখলাম সিঙ্গেল ওয়ার্ডেড এভরিডে ভার্সাস, আচ্ছা এটা একটু বলে দেই কারণ যে কোনো সময় চলে আসতে পারে। ভার্সাস বানানটা দেখেন VRSUS, ভার্সাস, এটা হলো একটা প্রেপোজিশন, এটা হচ্ছে একটা প্রেপোজিশন, এর মানে হচ্ছে এগেইনস্ট। যেমন দেখবেন বাংলাদেশ ভার্সাস পাকিস্তান, বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়া খেলা হয় না, এগেইনস্ট আর কি, হ্যাঁ। আচ্ছা তাহলে খেয়াল করেন এই যে এভরিডে ভার্সাস এভরিডে, এভরিডে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে সংখ্যার দিক থেকে, যেমন এখানে একটা ওয়ার্ড, এইখানে দুটো ওয়ার্ড। আর কোনো পার্থক্য কি আছে? জি, একটা মারাত্মক পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো এইটা, এইটা হচ্ছে জাস্ট একটা অ্যাডজেক্টিভ। যখন সিঙ্গেল ওয়ার্ডের এভরিডে লিখবেন এটা একটা অ্যাডজেক্টিভ হবে, অন্যদিকে যখন দুটো ওয়ার্ড লিখবেন মাল্টিপল ওয়ার্ড হবে, এইটা হয়ে যাবে বাবা অ্যাডভার্ব ফ্রেজ। এখন বলতে পারেন ভাই বাংলায় কি এটার অর্থগত কোনো পার্থক্য আছে? আছে মানে পুরা পার্থক্য আছে, হ্যাঁ। পার্থক্যটা কি? এই এভরিডে মানে হলো প্রাত্যহিক, প্রাত্যহিক। আপনাদের বাংলায় ওমর ফারুক ভাই আছেন, আপনাদেরকে আরো ডিটেলস বোঝাই দিবে, হ্যাঁ, বিশেষ্য বিশেষণ এগুলো ভালোভাবে বুঝতে পারবেন আর কি। অথবা এটা হচ্ছে দৈনন্দিন, দৈনন্দিন, আর এটার মানে হচ্ছে প্রতিদিন, প্রতিদিন। আচ্ছা এখন প্রশ্ন হইতেছে আমি কিভাবে ব্যবহার করব? আসেন ব্যবহারটা ঠিক আমরা এইভাবেই দেখব। এই আপনি যখন শুধু একটা ওয়ার্ডের এভরিডে লিখবেন, মাথায় রাখবেন প্লাস এর পরে নাউন থাকবেই। যদি কোনো গ্যাপে নাউন না থাকে, মানে গ্যাপ আছে ঠিক গ্যাপের সামনে মানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, গ্যাপের পর একটা নাউন দেয়া আছে, যদি নাউন থাকে তাহলে আপনি এভরিডে লিখতে পারবেন, আদারওয়াইজ এভরিডে লিখলে ভুল হয়ে যাবে, হ্যাঁ। 2 নাম্বার, এই যে এভরি স্পেস ডে প্লাস আমি লিখে দিচ্ছি এরপরে, এরপরে নাউন থাকার বাধ্যবাধকতা নাই, বাধ্যবাধকতা নাই বা নেই, যেটা বলে ভালো লাগে বলেন। তাহলে আসেন আমরা এবার একটা এক্সাম্পল দিই। গত ক্লাসে আমরা বলেছিলাম এক্সাম্পলের সমার্থক শব্দ হচ্ছে ভিজ, VIZ, হ্যাঁ। আমেরিকান ইংলিশে জেডটারে বলা হয় জি, জীবন মানে জি বাংলা শুনে আসছেন আর কি, হ্যাঁ। তো আসেন আমরা এবার দুটো এক্সাম্পল দেই, আপনাদের কাজ হচ্ছে 1 এবং 2 এই দুটো জায়গাতে ইনপুট করবেন, ঠিক আছে বাবা? আচ্ছা তাহলে আমি দুটো বাক্য লিখি। আমি লিখলাম একটা, এই ধরেন আমি লিখলাম যে she goes to college by bus, এরপরে গ্যাপ দেয়া থাকলো, হ্যাঁ। এই গ্যাপে আপনি হয় নাম্বার 1 এর এভরিডে লিখবেন অথবা নাম্বার 2 এর এভরিডে লিখবেন। এরপরে দেখেন দ্বিতীয়টা যেটা আমরা লিখলাম গোয়িং টু কলেজ ইজ হার ড্যাশ অ্যাক্টিভিটি। আশা করি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর করতে পারলে আপনার আর জীবনেও এই কোন এভরিডে কোন জায়গায় লিখবেন এটা নিয়ে দ্বিধা থাকবে না। ওকে, তো আসেন আমরা একটু ট্রাই করি। এই তো মাশাআল্লাহ অনেকে চেষ্টা করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার দেখছেন মাশাআল্লাহ বুঝে ফেলেছেন। তাহলে দেখেন আমি কি এতে এভরিডে লিখবো নাকি ওই সিঙ্গেল ওয়ার্ডের এভরিডে লিখবো নাকি ডাবল ওয়ার্ডের এভরিডে লিখবো, এটা বোঝার জন্য আপনারা আমার আর সেই রকেট সাইন জানতে হইতেছে না, ঠিক আছে? ধন্যবাদ। তাহলে দেখেন এখানে যেহেতু কোনো নাউন নাই, তার মানে আমি এই জায়গাটাতে একটা অ্যাডভার্ব নিয়ে নেব। তাহলে আমাকে নিতে হবে এভরি স্পেস ডে, কিন্তু এইখানে অ্যাক্টিভিটি নামের একটা নাউন দেখতে পাচ্ছি, দৈনন্দিন কর্মকাণ্ড, দৈনন্দিন কাজ। এই তো মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, আপনারা তো চমৎকার লিখতেছেন। সো এটা হবে সিঙ্গেল ওয়ার্ডেড এভরিডে। তাহলে আশা করি ইনশাআল্লাহ এই দেখছেন মাশাআল্লাহ আপনারা তো দেখার আগেই বুঝে ফেলাইছেন, হ্যাঁ। তার মানে দেখেন এই জায়গাটাতে আপনি আশা করি কখনোই আর আটকাবেন না। তাহলে বিষয়টা হচ্ছে কি দেখেন আই টেক টি এভরিডে, এই জায়গাটাতে যেহেতু এরপরে কোনো নাউন নাই, যেহেতু নাউন নাই সেহেতু আমরা ডাবল ওয়ার্ডেড নিলাম। এইবার আসেন আমরা জব এক্সামে আসা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। তো এখানে যদি খেয়াল করেন, যখন দেখবেন একটা সেন্টেন্সে প্রথমের অংশ বা শেষের অংশের প্রত্যেকটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড বা ফ্রেজ একসাথে মিলে গেছে,
তখন আপনি দেখবেন শেষের ওয়ার্ডটা কি, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি উই আর ডিসকাসিং, উই আর ডিসকাসিং, উই আর ডিসকাসিং, উই আর ডিসকাসিং। সো আমরা দেখেন সব জায়গাতে ডিসকাস শব্দটা পাচ্ছি। এইবার আমরা দেখবো এর সাথে আর কিছু মিলছে কিনা, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে দেখেন অ্যাবাউট দ্য হোল ম্যাটার, টোটালি অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যাবাউট দ্য ম্যাটার, দ্য ম্যাটার। আচ্ছা, তো এই জায়গাতে আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা কমন হলো অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট। একটা জায়গায় অ্যাবাউট নাই, এটাই কারেক্ট। এখন প্রশ্ন হলো আমি কিভাবে বুঝবো? আসেন এই বিষয়টা ব্যাখ্যা করি। দেখেন, তো আমরা সচরাচর যে বইগুলো কিনি, হ্যাঁ, বইগুলোতে এই বিষয়গুলো ওইভাবে ব্যাখ্যা দেয়া থাকে না। তো আপনারা এই কোর্সে যারা ভর্তি হচ্ছেন তারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমাদের এই কোর্সের ক্লাসগুলো কতটা ইনফরমেটিভ হবে এবং স্যারেরা কতটা ডেডিকেশন নিয়ে আপনাদেরকে এই টপিকগুলো পড়াই দিচ্ছে। আপনি যদি ঠিকঠাক মতো পড়েন, আমার দৃঢ় বিশ্বাস আপনি ইংরেজি পড়াইতে পারবেন ইনশাল্লাহ। এবার চলে আসেন বাবা, এখন প্রশ্ন হচ্ছে ডিসকাসের পরে আমি কেন অ্যাবাউট লিখবো না? এই যে দেখেন আমি এখানে লিখে রেখেছি যে ভার্বগুলোর পরে প্রেপোজিশন বসে না। এই জায়গা থেকে বিসিএস এ প্রশ্ন আসে, প্রাইমারিতে আসে, এনটিআরসি তে আসে, 11 থেকে 20তম গ্রেডে অহরহ প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করেন কখন আসে কখন আসে না, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তো দেখেন এখানে কিছু ভার্বের তালিকা দেয়া আছে। এফেক্ট, এখন অনেকে বলতে পারে ভাইয়া ইফেক্ট লেখা যায় না। হ্যাঁ, ইফেক্ট লেখা যাবে না, কজ আমরা এখানে বলেছি যে ভার্বগুলোর পরে এফেক্ট শব্দটা ভার্ব, বাট আপনি যদি ইফেক্ট বলেন এটা তো নাউন। নাউন আমরা এক্ষেত্রে রিজেক্ট করে দিচ্ছি, এটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। ওকে, তাহলে খেয়াল করেন এফেক্ট, আনসার, হ্যাঁ, যেই ওয়ার্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, আমি এগুলোকে এনসার্কেলড করে দিচ্ছি। হ্যাঁ, এফেক্ট, আনসার, অ্যাপ্রোচ, অ্যাটেন্ড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাইমারিতে এই জায়গা থেকে প্রশ্ন আসছে। ডিমান্ড, ডিসকাস, এখানে 3টা স্টার দিয়েন কারণ এটা সুপার স্টার একটা ওয়ার্ড, যত্রতত্র চলে আসে। চেক, ল্যাক, এই যে ল্যাক, আমরা ল্যাক শুনলেই মাথায় চলে আসে, ল্যাক অফ, এই মাথায় যখন আসে খাতায় তখন আমরা দিয়ে দিলেই, হ্যাঁ, খুশির ঠেলায় ভালো লাগে যে দিছি মানে শেষ। এরপর দেখেন কনসিডার, খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, কনসিডার, কনসিডার। এমফেসাইজ, আমি এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভুল করতাম। রিচ, রিজেম্বল, অনেকবার আসছে পরীক্ষায়। সিক, ইনফ্লুয়েন্স, ডেসক্রাইব, এন্টার, এই যে বিসিএস এ প্রশ্ন আসছে এই জায়গা থেকে। হ্যাঁ, আর আপনারা যারা প্রাইমারি এবং এনটিআরসি এর প্রিপারেশন নিচ্ছেন তারা মোটামুটি ভাবে ধরে নিতে পারেন যে বিসিএস থেকে কোশ্চেন কিন্তু আপনাদের আসবেই। হ্যাঁ, সবগুলো তো আর আসতেছে না, মাঝে মাঝে দেখবেন বিসিএস এর কোশ্চেন আপনাদের কমন থাকতেছে। এক্সপ্লেইন, মেনশন, এখন দেখেন এটা না বুঝা, হ্যাঁ, না বুঝা বোকামি করা যাবে না, আমি বিষয়টা ব্যাখ্যা করি। যতগুলো ভার্ব দেখতেছেন এই ভার্বগুলো, হ্যাঁ, খেয়াল করেন কিন্তু, হ্যাঁ, এই ভার্বগুলো প্লাস এরপরে যদি একটা অবজেক্ট থাকে, অবজেক্ট থাকতে হবে কিন্তু এরপরে যদি এক্সটেনশন থাকে, অ্যাডভার্ব ফ্রেজ থাকে, সেক্ষেত্রে সেটা আলাদা বিষয় আর কি। হ্যাঁ, তো দেখেন এই যে ভার্বগুলো প্লাস যদি একটা অবজেক্ট থাকে, এক্ষেত্রে আপনি কোনো প্রেপোজিশন লিখতে পারবেন না, লেখা যাবে না। তো আমরা সবগুলো যদি মনে না রাখি, আমরা অন্তত এটা মনে রাখি, আনসার, অ্যাটেন্ড, ডিসকাস, ল্যাক, কনসিডার, এমফেসাইজ। এমফেসাইজ, এই এমফেসাইজ শব্দটা থেকে আসছে এমফেসিস, যদি আপনি জেড ই বাদ দিয়ে শুধু একটা এস দিয়ে দেন তাহলে এটা নাউন হয়ে যাবে। আচ্ছা, মাথায় রাখবো আমরা এই শব্দগুলো ভার্ব হিসেবে থাকলে এদের পরে সাধারণত কোনো প্রেপোজিশন বসে না, তবে নাউন হিসেবে থাকলে অহরহ এর পরে আপনি প্রেপোজিশন লিখতে পারবেন। ওকে, এখন সবচেয়ে কমন একটা কোয়েশ্চেন যে ভাই আমরা ছোটবেলা থেকে লিখে আসছি, কি লিখে আসছেন? আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এটা আরেকটা ক্লাসে ব্যাখ্যা করব। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, 6 নং প্রশ্নের উত্তর, এই কথাটা একটা রং তথ্য। এই কথা আপনি কখনোই লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে আনসার টু কোয়েশ্চেন নাম্বার 6। কেন এখানে দা লেখা যাবে না, নেক্সট ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে দেখেন এই যে আমরা যখন বলতেছি আনসার টু কোয়েশ্চেন নাম্বার 6, এখন অনেকে তো প্রশ্ন করবেন যে ভাইয়া এই যে টু আসছে, আপনি না বলছেন এদের পরে প্রেপোজিশন বসে না? বসছে তো, হ্যাঁ বসছে, কারণ এটা নাউন। এখন আপনি বলতে পারেন আমি যদি এটাকে ভার্ব ধরি, আপনি যদি এটাকে ভার্ব ধরে নেন তাহলে আপনি আপনার শিক্ষককে অর্ডার দিচ্ছেন আনসার, দেখেন কি কি মানে আপনি স্যারকে কি বলতেছেন, 6 নাম্বার প্রশ্নের উত্তর লেখেন। আমরা কি কখনো স্যারকে বলি যে স্যার 6 নাম্বার প্রশ্নের উত্তর লেখেন? বরং আমাদের এখানে এই পুরোটাকে বাংলা করলে, এটা একটা নাউন কিন্তু ভার্ব না, আসতেছে 6 নং প্রশ্নের উত্তর, কারণ এটা নাউন। কিন্তু আপনি যদি বলেন আমার প্রশ্নের উত্তর দাও, সেক্ষেত্রে আপনি বলবেন আনসার টু, দেওয়া যাবে না, মাই কোয়েশ্চেন। ওকে, এই বিষয়গুলো মাথায় থাকলে হবে। তাহলে আমরা যে ভার্বগুলো পেলাম এইটা একটু যদি খাতায় টুকে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ এই জায়গাতে আমরা আর কখনোই আটকে যাব না। তাহলে এবার আসেন আমরা কি পেয়েছিলাম, এই যে ডিসকাস, ডিসকাসের পরে প্রেপোজিশন লেখা যায় না, বাট আমরা লেখার কারণে এইখানে আটকে গিয়েছিলাম। হ্যাঁ, এবার এর পরের প্রশ্নে আসেন। খুব
ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। মোর দ্যান 90% স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, এই প্রশ্নটা ভুল করে। দেখি আপনি দেখছেন, মানে খুব ভয়াবহ কথা বলেছি কিন্তু আমরা, যে মোর দ্যান 90% স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, হ্যাঁ বোথ, এই প্রশ্নটার উত্তর লিখতে গিয়ে ভুল করে। দেখি আমরা কারা কারা এই প্রশ্নের উত্তর লিখতে পারি, ছোটবেলা থেকে জেনে আসছি, হ্যাঁ এটা আমরা মেনেও আসছি, মাঝে মাঝে উদাহরণ টেনে আসছি। তাহলে আসেন তো এই জানা মানা আর উদাহরণ টানার মধ্যে সমন্বয় ঘটাইতে পারি কিনা। দেখেন এখানে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট, ইনকারেক্ট চাই নাই কিন্তু, হ্যাঁ নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট এইটা আমরা বের করে দিব। হ্যাঁ আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমরা একটু করার চেষ্টা করি। অসাধারণ একটা একটা বিষয় আমরা জানতে পারবো জাস্ট এই ছোট্ট একটা প্রশ্ন দিয়ে। ওকে, এবং এটাও বুঝতে পারবেন যে আমাদের এই কোর্সে ইনশাআল্লাহ প্রতিটা টপিকের কি পরিমাণ এক্সক্লুসিভ তথ্য আপনি পাচ্ছেন। অনেকে এ লিখে ফেলছেন তাই না? আসেন, মজা মজা আছে, চরম মজা আছে। যাই আমরা একটু সামনের দিকে যাই। ওয়াও, আচ্ছা অনেকে লিখতেছেন এ, অনেকে লিখতেছেন সি, ঠিক আছে, আমাদের কাছে কারেক্ট চাওয়া হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দেখেন, আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে এম নট কে সংক্ষেপে এইন্ট বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি এম নট কে সংক্ষেপে এইন্ট বলা হয়? এইটা দেখার জন্যই আমরা এখন চলে যাব। দেখেন আমি ক্যামব্রিজ অনলাইন ডিকশনারিতে আপনাদেরকে নিয়ে আসছি। এটা আমরা বাংলাদেশি কোনো বই থেকে রেফারেন্স দিচ্ছি না। আমরা এই যে জায়গাতে গেলাম, লিখতেছি এইন্ট, একটা মারাত্মক তথ্য পাচ্ছেন, খুব খুশি হবেন। হ্যাঁ আচ্ছা, একটু সময় নিচ্ছে, খুব চমৎকার একটা তথ্য পাবো আমরা। দেখেন এই যে আমাদের জানা উদাহরণে, নেট স্লো নাকি স্যার, আমাদের জানা উদাহরণেও যে মাঝে মাঝে দেখেন আমরা ভরকে যাই, তার একটা প্রমাণ এখন পাবেন। আচ্ছা আরেকবার, হ্যাঁ এই যে চলে আসবে এবার। এরা মনে হয় স্ট্রাইক করছে আজকে, এই অনেকে উত্তর লেখা শুরু করে দিছে। যাক, এতক্ষণে, তাই না? একজন বলছে ট্যাগ কোশ্চেন তো তাই পড়ছে। জি বাবা, আমরা তাই পড়ছি। আচ্ছা যাক, তিনি লোড হোক, বড় ভাই লোড হতে হতে আমরা একটু, আমি মূল তথ্যটা লিখে দেই, তারপর আপনি পাবেন। দেখেন আমাদেরকে যে ছোটবেলা থেকে বলা হলো এইন্ট হলো এম নটের সংক্ষিপ্ত রূপ, কথাটা সরাসরি কারেক্ট না। মূলত এম নট, হ্যাঁ এম নট, ইজ নট, আর নট, ইভেন, হ্যাভ নট, অ্যান্ড হ্যাজ নট। চিন্তা করা যায়, এই সবগুলোর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এইন্ট। তার মানে আই এম ওকে, এই যে দেখেন এম নটের সংক্ষিপ্ত রূপ এইন্ট আই, এটা 100% কারেক্ট। শি ইজ সিক, এই যে ইজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইন্ট, এটাও 100% কারেক্ট। হি হ্যাজ ডান দ্য টাস্ক, সে কাজটা করেছে, এই দেখেন হ্যাজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইন্ট, এটাও কারেক্ট। তাহলে তিনটা কারেক্ট তো একসাথে নেয়ার সুযোগ আছে দিতে গিয়ে। এখন প্রশ্ন করতে পারেন ভাই এটা কতটুকু সত্য? এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন আমরা পেয়ে গেছি। কি দেখতে পাচ্ছি আমরা? দেখেন এটা কিন্তু আমার বানানো কথা না ভাই, হ্যাঁ ক্যামব্রিজ অনলাইন ডিকশনারি, ক্যামব্রিজ অক্সফোর্ড, এরা মূলত এই ভাষাটা দেখবেন, এই ভাষাটাকে মূলত ব্যাখ্যা, তাদের ব্যাখ্যাটা আপনি অ্যাকসেপ্টেড ধরে নিতে পারেন একদম শতভাগ। এই যে দেখেন তারা বলতেছে এইন্ট, দেখেন শর্ট ফর্ম অফ এম নট, ইজ নট, আর নট, হ্যাজ নট, অর হ্যাভ নট। কে বলেছে? হ্যাঁ আপা বলে নাই কিন্তু, কে বলতেছে? দেখেন ক্যামব্রিজ বলতেছে। আরো মজার বিষয় হচ্ছে আপনার এগুলো ব্যবহার না করাটাই বেটার হয়, কজ এটা হলো নন স্ট্যান্ডার্ড ইংলিশ, বাট এখান থেকে অহরহ আমাদের প্রশ্ন আসে। সো আমাদের সাথে যারা আছেন আশা করি বুঝতে পারতেছেন। এই যে দেখেন হি এর পরে এইন্ট বসছে, এখন আপনি কি বলবেন? হি এম নট, নো। তার মানে আমরা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট শিখতে পারলাম। এইভাবে প্রতিটা ক্লাসে দেখবেন আমরা মজায় মজায় মারাত্মক মারাত্মক কিছু বিষয় শিখবো। এবার চলে আসেন কোয়েশ্চেন নাম্বার 4। এখানেও খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে।
এরকম প্রশ্ন আসলে আমরা মোটামুটি ভাবে ধরে নিতে পারি অনেকেই পাইছিরে বইলা দেখবেন মানে ভুলটাকে মার্ক করে ফেলবে। তো আসলে এখানে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ রং। দেখেন আমরা কিন্তু এই যেটাকে স্টেম বলা হয়, হ্যাঁ, প্রশ্নটা দেখবো, কারণ আমরা অনেক সময় প্রশ্নটা না দেখে উত্তরটারে দেখি, পরে এই উত্তর পরবর্তীতে আপনারা আমার দক্ষিণে নিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা চলে আসি আমরা। দেখেন আমাদেরকে বলা হচ্ছে কোন অপশনটা রং। হান্টিং ডগস আর ডেঞ্জারাস, হান্টিং ডগস আর ডেঞ্জারাস, এটা 100% কারেক্ট, সমস্যা নাই। হান্টিং ডগস ইজ ডেঞ্জারাস, এটাও 100% কারেক্ট, সমস্যা নাই। এখন অনেকে আমরা চিন্তা করতে পারি যে ভাই কেমনে কি, এইখানে আপনি লিখলেন হান্টিং ডগস আর ডেঞ্জারাস, এখানে আবার লিখতেছেন হান্টিং ডগস ইজ ডেঞ্জারাস, ইজ ইট ওকে? ব্যাখ্যা ঠিক আছে? হ্যাঁ, ব্যাখ্যাটা ঠিক আছে। কিভাবে ব্যাখ্যাটা ঠিক আছে আসেন আমরা একটু দেখি। আমরা এইখান থেকে হান্টিং শব্দটাকে ছেটে দিব, তাহলে কি থাকতেছে? ডগস আর ডেঞ্জারাস। আমরা এই জায়গাটা থেকে ডগস শব্দটাকে ছেটে দিব, তাহলে কি থাকতেছে? হান্টিং ইজ ডেঞ্জারাস। আচ্ছা ছোটবেলায় আমরা পড়ে আসছি জিরান্ড এবং পার্টিসিপলে, আমরা কি পড়ে আসছি বাবা? আমরা এরকম পড়ে আসছি, দেখেন, সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। তো আইএনজি যুক্ত ভার্ব যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যায়, আইএনজি যুক্ত ভার্ব কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে আমরা সেটাকে নাউন বা জিরান্ড বলে আসছি ছোটবেলা থেকে, তাই না? তো নাউন বা জিরান্ড সবসময় ইটের সমতুল্য হয়, তাই আমরা এরপরে ইজ নেই। তা আমি এখানে যে কাজটা করেছি দেখেন, হান্টিং ডগস এর হান্টিংটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিলাম, তাহলে বাংলা হচ্ছে কুকুর শিকার করা ভয়ানক। তাহলে এই বাক্যের বাংলা অর্থটা কি আসছে? এই বাক্যের বাংলা অর্থ হচ্ছে কুকুর হান্ট করা বা শিকার করা, শিকার করা হলো, এই হলোটা উজ্জ্ব রাখলাম আমরা, হ্যাঁ, ভয়ানক বা ভয়ঙ্কর। আচ্ছা প্রথম বাক্যের তাহলে কি হচ্ছে? আমরা এই বাক্যে ডগসটাকে সাবজেক্ট নিয়েছি, যে ডগস আর ডেঞ্জারাস, কুকুরেরা ভয়ানক। আপনি এখন প্রশ্ন করলেন ভাই কোন কুকুরেরা ভয়ানক? আমরা বললাম কেন, শিকারী কুকুরেরা ভয়ানক। তাহলে এইখানে হান্টিং মানে হলো শিকারী, তাই হান্টিং ডগস আর যখন লিখবেন তখন বাংলা হয়ে যাইতেছে শিকারী কুকুরেরা। এই যে দেখেন শিকারী কুকুরেরা হলো লিখলাম না আমি, হ্যাঁ, ভয়ানক বা ভয়ঙ্কর। যেগুলা শিকারী কুকুর সে আপনারে হাত পায়ে কামড় দিয়ে সেরা বেড়া করে ফেলতে পারে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যখন হান্টিংটারে সাবজেক্ট না ধরে ডগসকে সাবজেক্ট ধরছি তখন হয়ে গেছে আর। আবার দেখেন আমরা যখন হান্টিংটাকে সাবজেক্ট ধরেছি ডগসটাকে ধরি নাই তখন হয়ে গেছে ইজ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তো দুইটাই কারেক্ট, তাই না? দুইটাই কারেক্ট। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে সি নাম্বারটা কি রং? এই যে আমাদের অনেক ভাই বোনেরা উত্তর দিয়েছেন যে সি নাম্বার অপশনটা রং। আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, আজকে আমি স্লাইডটা অ্যাড করি নাই। মজার ব্যাপার হচ্ছে টাকার প্লুরাল হলো দুইটা, টাকার প্লুরাল হচ্ছে দুটো, টাকা নিজেই প্লুরাল, আবার টাকার আরেকটা প্লুরাল হলো টাকাস। আপনার যদি বিলিভ না হয় আমি আপনাদেরকে 2021 সালের, হ্যাঁ, আমি আপনাদেরকে এই যে 21শে সেপ্টেম্বর 2021 ডেইলি স্টার প্লাস আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে, হ্যাঁ, যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি আপনাদেরকে গ্রুপে রেফারেন্স সহ পিকচার তুলে দিয়ে দেবো না। আপনারা দেখবেন অনেক সময় লন্ডন টাইমস, দ্য নিউ ইয়র্ক টাইমস সহ ওয়ার্ল্ড ক্লাস বড় বড় জার্নাল বলেন বা ওয়ার্ল্ড ক্লাস বড় বড় যে পত্রিকাগুলো আছে তারা টাকার সাথে এস যোগ করে। আমরা অনেকেই দেখি, আমি নাম বলবো না, ঠিক আছে, তারা ভিডিও তৈরি করতেছে যে ডলার প্লুরাল হলে এস যোগ হয়, কিন্তু টাকা প্লুরাল হলে এস যোগ কেন হয় না? আরে ভাই হয়তো টাকার সাথে এস যোগ করা যায়, ঠিক আছে? আমার কথা বিশ্বাস না হলে এখনই গুগলে চলে যান, গুগলে গিয়ে সার্চ দেন হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ টাকা, দেখবেন আপনাকে SEO মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে প্রথমেই দেখাবে যে টাকা হলো টাকার প্লুরাল ফর্ম, বোথ অ্যাকসেপ্টেড। তবে আমাদের বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে আমরা এইটাকে বেশি অ্যাকসেপ্ট করি। দেখেন তাহলে মাথায় রাখেন টাকাস নিজেই প্লুরাল, বাট এইটা লেস ইউজড। বাবা লেস ইউজড বলে আপনি একটা জিনিসকে ভুল ধরতে পারবেন না, ঠিক আছে? লেস ইউজড মানে সেটা ভুল, এটা কিন্তু বলা যাচ্ছে না, ঠিক আছে যে ভাই? আচ্ছা আশা করি আমরা বুঝতে পারতেছি।
এইবার চলে আসেন, তার মানে সবগুলাই কারেক্ট। যেহেতু সবগুলা কারেক্ট, তার মানে এইখানে নান অফ দ্য অ্যাবাভ আর কারেক্ট। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ আর কারেক্ট হয় না, এটা হয় ইজ কারেক্ট। নান অফ দ্য অ্যাবাভ ইজ কারেক্ট হইতো, তার মানে এই যে ইজের জায়গায় আমরা আর লিখছি, এইটাই রং। হ্যাঁ, তাহলে মূল আনসারটা হচ্ছে মূলত এইটা। ওকে, আচ্ছা হ্যাঁ, এখানে কিন্তু ইন্টারেস্টিং বিষয়। তো এই যে অনেকে জিজ্ঞেস করতেছে ভাই হান্টিং ডগস ইজ আর এর বিষয়টা আরেকটু ব্যাখ্যা করেন। আসেন আমি একটু লিখে দিই। ধরেন আমি একটা বাক্য লিখতেছি, আমি দুটো বাক্য লিখতেছি, এই দুটো বাক্যের বাংলা আপনারা জাস্ট একটু একটু বলার চেষ্টা করেন। এই দুটো বাক্যের বাংলা যদি বা আপনি একটু জাস্ট সেন্স কাজে লাগান, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো দেখেন আমি লিখলাম রানিং ট্রেনস আর এক্সপেন্সিভ। এক্সপেন্সিভের একটা সমার্থক শব্দ মাথায় রাখেন, প্রাইসি। প্রাইস মানে দাম, সাথে একটা ওয়াই যুক্ত করে দেই আমরা। হ্যাঁ, প্রাইসি মানে দামি। হ্যাঁ, থ্যাংক ইউ অর্পিতা। আচ্ছা, সবাইকে থ্যাংক ইউ যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। সিমিলার একটা বাক্য লিখতেছি, দেখেন বাবা, রানিং ট্রেনস ইজ expensive. So there are two sentences and both the sentences are correct, 100% correct. এবার আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট চেষ্টা করেন তো, দেখেন তো এই দুইটা বাক্যের বাংলা কি এক, নাকি there is some difference। দেখেন তো, আমি প্রথম বাক্যে লিখলাম রানিং ট্রেনস আর এক্সপেন্সিভ, দ্বিতীয় বাক্যে লিখেছি রানিং ট্রেনস ইজ এক্সপেন্সিভ। দুইটা বাক্য শতভাগ কারেক্ট। হ্যাঁ, দুইটা বাক্য শতভাগ কারেক্ট। এইবার আসেন, আমি আমার দৃঢ় বিশ্বাস আপনারা এটা বুঝে ফেলছেন যে আসলে ঘটনাটা কি ঘটছে। এইখানে আমরা ট্রেনসটাকে রুট ওয়ার্ড বা হেড ওয়ার্ড হিসেবে নিয়েছি, তাই আমরা এখানে নিচ্ছি আর। এই বাক্যের বাংলা হলো চলমান ট্রেনগুলো। ধরেন গ্রাম থেকে আমার এক চাচাতো ভাই আসছে, ঠিক আছে? তো গ্রাম থেকে আমার এক চাচাতো ভাই আসছে, চাচাতো ভাইরে নিয়ে আমি মনে করেন মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো ও আমারে বললো যে ভাই আমি তো সেই দিনাজপুর থেকে ঢাকাতে আসলাম, আমি যে ট্রেনে আসলাম সেটা তো মাটির উপরে দিয়ে চলে, এ দেখি উপর দিয়ে যাইতেছে। তো ভাই এই ট্রেনের কি দাম বেশি নাকি, এই ট্রেনগুলো কেমন? তখন আমি তারে বললাম রানিং ট্রেনস, এই যে ট্রেন যেগুলো রান হচ্ছে, চলন্ত যে ট্রেনগুলো, আর এক্সপেন্সিভ, এগুলো অনেক দামি, এগুলোর জন্য মানে বেশি ব্যয় হয়ে গেছে। কিন্তু দেখেন, বোঝা গেছে তো বিষয়টা? তাহলে দেখেন রানিং ট্রেনগুলো, এইখানে ট্রেন হলো আমার হেড ওয়ার্ড, এটাকে HW লিখলাম। হ্যাঁ, হোমওয়ার্ক না কিন্তু, হেড ওয়ার্ড। হেড ওয়ার্ড মানে যাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরেছি, আর এই জায়গাটাকে আমরা জিরান্ড হিসেবে ধরলাম। খেয়াল করেন, জিরান্ড হিসেবে ধরে আমি বললাম রানিং ট্রেনস, মানে ট্রেনগুলোকে রান করা। এখানে রান মানে শুধু যে দৌড়ানো তা না, রান মানে কিন্তু পরিচালনা করাও বোঝায়। আপনি বললেন যে জানেন ভাই আমারে কত কাজ করতে হয়, আমি 4টা দোকান রান করছি, মানে কি আমি 4টা দোকান পরিচালনা করি। এই বাক্যে দেখছেন তো রান দিয়ে কি বুঝাইতেছে? পরিচালনা করা, মেইনটেইন করা। তার মানে এটা হলো মেইনটেইনিং ট্রেনস, এই ট্রেনগুলোকে মেইনটেইন করা। জিরান্ড মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইবার চলে আসছে ইজ। আশা করি বুঝতেই পারতেছেন। হ্যাঁ, দুইটাই 100% কারেক্ট। ওকে, আচ্ছা স্যার অনেকে জিজ্ঞেস করতেছে অফারটা এখনো আছে কিনা ফাতিন স্যার? অফার বলতে ওই যে 2000 টাকার কোর্স ফিটা এখন মনে হয় 1550 টাকা আছে, তাই না স্যার? এটা আবার কিছুদিন পরে 2000 টাকা হয়ে যাবে আর কি। অফার বলতে এখন 1550 টাকার অফার বাবা। যারা বারবার প্রশ্ন করেছিলেন উত্তর দিলাম। আচ্ছা, এবার চলে আসেন। আশা করি এই প্রশ্ন নিয়ে আমাদের আর কোনো সংশয় বা দ্বিধা নাই। এইবার আসি আমরা, which of the following sentence is right? নিচের কোন সেন্টেন্সটা রাইট, সঠিক কোনটা? হ্যাঁ, আচ্ছা আসেন আমি জাস্ট একটু আপনাদেরকে তথ্য দিয়ে যাই। এখানে 3টা ইন্টারেস্টিং ইনফরমেশন আমরা পাবো। একটা হলো সাম টাইম, সাম এবং টাইম দুটো একসাথে অ্যাটাচড। হ্যাঁ, এটা কিন্তু ডিটাচড না। এইটা এর মানে হলো কোনো এক সময়, সেটা কবে আমরা জানি না, কোনো এক সময়। যখন কোনো একটা টাইম ফিক্স থাকে না, আপনি বললেন যে ভাই আপনি আমার বাসায় আসবেন, তা কবে আসবেন? তখন আমি বললাম আসবো ভাই, কোন জানুয়ারি মাসের কোনো একদিন আসবো আর কি। তো এই যে দেখেন, আই উইল কাম টু ইউর হোম অর আই উইল কাম ইউর হোম সামটাইম ইন জানুয়ারি। ওকে, আচ্ছা এইবার 2 নং প্রশ্নে আসেন। আমরা যখন সাম এবং টাইম একসাথেই লিখব, একটা এস যোগ করে দিব, তখন এটার বাংলা হইতেছে মাঝে মাঝে।
আর 3 নাম্বার হলো আপনি যখন লিখবেন সাম, এইবার একটা স্পেস দিয়ে লিখবেন টাইম, তবে এর সাথে যদি এস দেন তাহলে কিন্তু আপনার সেন্টেন্স ফিনিশ, খতম, টাটা, বাই বাই, গায়া। তো এই কাজ করা যাবে না বাবা। সাম টাইম মানে হলো কিছু সময়, কিছু সময়। এই যে আমি একটা ক্রস দিয়ে দিচ্ছি, তার মানে এটা ভুলেও দেয়া যাবে না, দিছেন তো ধরা খায়া গেছেন। সেটা হলো আপনি যদি কখনো এরকম লেখেন সাম স্পেস টাইমস, এটা রং, 100% রং। ওকে, আচ্ছা তাহলে দেখেন সামটাইম, কোনো এক সময়, আই হেল্প মাই ফাদার ইন হিজ ফিল্ড, কোনো এক সময় আমি আমার বাবাকে মাঠে সাহায্য করি। চিন্তা করেন, করতাম বললে তাও মানা যায়, এখানে বলা হচ্ছে কোনো এক সময় আমি আমার বাবাকে মাঠের কাজে সাহায্য করি। এটা কি সম্ভব? সম্ভব না। ঠিক আছে, আচ্ছা তার মানে এই বাক্যটা রং, আমাদের কাছে রাইট চাওয়া হয়েছে। উই স্পেন্ড, তো বাবা আমরা জানি সময় ব্যয় করার ইংরেজি হচ্ছে স্পেন্ড, এটার পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ট, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পেন্ট। এটাকে V2 হিসেবে আমরা পেয়েছি। উই স্পেন্ড সাম টাইম, এই সাম টাইম মানে কি কিছু সময়, আমরা কিছু সময় কাটিয়েছিলাম উইথ হিম, তার সাথে। দেখেন এটা একটা অর্থবোধক বাক্য হয়ে গেছে। সুমি, সুমি প্লেইজ সাম টাইমস, এই সামের সাথে টাইমস এস যোগ হয়ে গেছে মানে কি সেন্টেন্স কিন্তু দেখেন কাটা। নান অফ দ্য অ্যাবাভ এখানে হওয়ার সুযোগ নাই, কজ আমরা অলরেডি একটা কারেক্ট আনসার পেয়ে গেছি। ওকে, আচ্ছা আমরা জাস্ট প্রথম ক্লাস দুটোতে আপনাদের জন্য সেন্টেন্স কারেকশন রেখেছি, যাতে করে মোটামুটি সবকিছুর একটা ছোটখাটো জিস্ট পান। আর তৃতীয় ক্লাস থেকে আমরা একবারে শুরু থেকে যাব, সেখানে আমরা শুরু করব ডিটারমিনার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব সিরিয়ালি পাবেন আর কি। আচ্ছা, ক্লাসে কি গ্রামার শেখানো হবে, তারপরে এভাবে প্রশ্ন সলভ করা হবে নাকি এভাবে প্রশ্ন সলভ করা হবে? আচ্ছা রিদিতা খান, অবশ্যই আমরা প্রত্যেকটা টপিক পড়ানোর পরে ওই রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সমাধান করাই দিব। সো আপনি ইংরেজিতে যত দুর্বলই হন ইনশাআল্লাহ, আশা করি আমাদের ক্লাস করার পরে আর দুর্বলতা থাকবে না। রেকর্ড ক্লাস দেওয়া হবে কিনা? হ্যাঁ রেকর্ড তো থাকবে, তাই না স্যার? রেকর্ড থাকবে তো বাবা। আচ্ছা চলে আসি আমরা এবার পরের প্রশ্নে। এইটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এই জায়গা থেকে ভার্সিটি অ্যাডমিশনে আসছে, বিসিএস এর প্রশ্ন আসে, প্রাইমারিতে আসে। তো এটা এত বেশি কোয়েশ্চেন আসছে, একটু হালকা পাতলা এদিক ওদিক ঘুরায় আসে। সো আমি জাস্ট একটা সেন্টেন্স লিখে রাখছি, পাশে রেফারেন্স দেই নাই, বাট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার বিশ্বাস আপনাদের এটা পড়া উচিত, পারলে আলহামদুলিল্লাহ ভালো, না পারলে কোনো সমস্যা নাই, আমরা এখন দেখব। ওকে, আচ্ছা একটা মজার বিষয় হচ্ছে দেখেন, যখন আপনি দুটো নাউনকে পাশাপাশি পাবেন, নাউন প্লাস আরো একটা নাউন, আমরা যখন দুইটা নাউনকে পাশাপাশি দেখতে পাই, এক্ষেত্রে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো দুটো নাউন পাশাপাশি থাকলে আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এই জন্য তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। ওকে, যেমন দেখেন আমি লিখতেছি ঢাকা, এইটা একটা নাউন। আমি লিখতেছি কলেজ, হ্যাঁ আমরা কলেজ বলি, রিয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে কলেজ। দেখেন তো ঢাকা একটা নাউন, কলেজ একটা নাউন, দুটো যখন পাশাপাশি বসে তখন কলেজটা নাউন থাকতেছে, বাট ঢাকাটা হয়ে যাচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এই নাউন অ্যাডজেক্টিভকে কেউ কেউ বলে শুধু অ্যাডজেক্টিভ, কেউ কেউ বলে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, কেউ কেউ বলে নমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, জি 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 শতাব্দী বিশ্বাস। আচ্ছা এবার আসেন বাবা, মাথায় রেখেন, আমরা যখন পার্টস অফ স্পিচ শিখেছি, আমরা পড়ে আসছি পার্টস অফ স্পিচ হচ্ছে টোটাল 8 রকমের হয়, তাই তো? স্যার মাঝে মাঝে পরীক্ষা নেওয়া হবে কিনা, কি বলেন বাবা? নিয়মিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? দেখেন পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, এই তিনটা আমরা একপাশে লিখলাম। এরপরে আছে অ্যাডজেক্টিভ, তার সাথে আছে অ্যাডভার্ব, দেন কামস প্রিপোজিশন, আফটার দ্যাট কনজাংশন, লাস্ট ইন্টারজেকশন। ইন্টারজেকশন, এই যে আমরা দুটো গ্রুপে ভাগ করতেছি, ধরে নেন এ গ্রুপে আছে নাউন, প্রোনাউন এন্ড ভার্ব, বি গ্রুপে আছে বাকি যেই 5টা। আপনি মাথায় রাখবেন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 5টার ইহকালে কোনো প্লুরাল হবে না, এন্ড আল্লাহ চাইলে পরকালে হইতেও পারে। এই 5টার কোনো প্লুরাল নাই। তাহলে নাউন, প্রোনাউন এবং ভার্ব এরা বোথ, এদের সিঙ্গুলারও হয় এন্ড এদের প্লুরালও হয়। ওকে, তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে
দুটো নাউন পাশাপাশি থাকলে আগের নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায়, অ্যাজেক্টিভের কোনো প্লুরাল হয় না। ওকে, এটা কিন্তু খাতায় রাখতে মাথায় রাখেন। এখন আমি আপনাদেরকে কিছু সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করার বিষয় দেখাই দিচ্ছি, এবং মজাটা ঠিক এইখানেই শুরু হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি যখন একটা ছেলে হয় তখন বয়, একাধিক হলে কি হয় বাবা? বয়েজ, তাই তো? এরপরে দেখেন, মানুষের দাঁত যদি একটা দাঁত দেখান তাহলে হবে টুথ, বাট যখন একাধিক দেখান তখন হয় টিথ। যখন এক পায়ের পাতা হয় তখন হয় ফুট, একাধিক হলে কি হয়? ফিট, তাই তো? আচ্ছা, এখন দেখেন তো, টুথ মানে কয়টা দাঁত? একটা নাকি একাধিক? একাধিক। এখন এই যে ছোটবেলায় কি এখনো তো দাঁত মাজতেছেন, তো আপনি যখন দাঁত মাজেন তখন আপনি কি কি দিয়ে মাজেন? হ্যাঁ, ছাই পাশ দিয়ে মাজতে পারেন, আবার টুথপেস্ট দিয়েও মাজতে পারেন। আমরা যখন টুথপেস্ট দিয়ে দাঁত মাজি, দেখেন আমার মাথায় কোশ্চেন আসতো, হ্যাঁ, কিন্তু আনসার আসতো না। তাই এখন আনসার পাবেন। আমার কথা হচ্ছে দাঁত তো অনেকগুলো, তা আমরা টুথপেস্ট যখন বলতেছি, টুথপেস্ট, ভাই আমি তো দাঁত সবগুলো মাজতেছি, আমি তো আর করে একটা মাজতেছি না, সব মাজতেছি ডানে বায়ে। এই সবগুলো দাঁত মাজার পরেও আমি টুথপেস্ট না বইলা এটারে কেন টুথপেস্ট বললাম? বিকজ টুথ বা দাঁত এটা একটা নাউন, পেস্ট এটাও একটা নাউন। দুইটা নাউন যখন পাশাপাশি থাকে তখন আগের নাউনটা অ্যাজেক্টিভ হয়ে যায়। আগের নাউনটা কি হয় বাবা? অ্যাজেক্টিভ হয়। অ্যাজেক্টিভের কোনো প্লুরাল হয় না বলেও আপনি সবগুলো দাঁত মাজার পরেও টুথপেস্ট বলতে পারেন না, বলতে হয় কি? টুথপেস্ট। কেন টুথপেস্ট বলছেন? কজ দুটো নাউন পাশাপাশি থাকলে আগেরটা অ্যাজেক্টিভ হয়, অ্যাজেক্টিভের কোনো প্লুরাল হয় না। সিমিলারলি আপনি যখন রাস্তায় হাঁটেন, ফুটপাথ দিয়ে হাঁটেন, এখন ফুট মানে তো পায়ের একটা পাতা। আমরা যখন রাস্তায় হাঁটি একটা পায়ের পাতা রাখি, আর আরেকটা কি আমরা পকেটে করে রাখি বাবা? আমরা কি ওটা ফোল্ড করে রাখি? রাখি না। তো আপনি যখন বলতেছেন দেখেন ফুটপাথ, পাথ মানে হলো পথ, আর ফুট মানে হলো এক পায়ের পাতা। আমার কোশ্চেন হইতেছে, আমি তো দুই পায়ের পাতা দিয়ে হাঁটতেছি, তাহলে আমি কেন ফুট লিখলাম? ফিট লিখলে কি হইতো? মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো? হ্যাঁ, এটা অশুদ্ধ হইতো, কজ দুটো নাউন পাশাপাশি থাকলে আগেরটা অ্যাজেক্টিভ হয়। অ্যাজেক্টিভরে যদি আপনি প্লুরাল বানায় দেন তাহলে তার কিছু করার নাই, ঠিক আছে? ভুল হয়ে যাবে, মিথ্যা কথা লেখা হবে, মিথ্যা লিখলে গুনাহ হয়। সো গুনাহ করতে না চাইলে রুল শিখতে হইব, ভুল করা যাবে না। এবার আসেন সেন্টেন্সটাতে আমরা যেটা পেয়েছিলাম, আই হ্যাভ রেড, রেড, এটা উচ্চারণ হবে, প্রনাউন্সিয়েশন হবে রেড। আই হ্যাভ রেড আ 500 পেজেস বুক, আমি একটা 500 পৃষ্ঠার বই পড়েছি। সো আমার পৃষ্ঠা 500টা, বই কিন্তু একটা। এখন কেউ যদি বলে যে আই হ্যাভ রেড, ধরেন এ নাম্বার বলতেছেন 500 পেজেস বুক, তো বাবা এখানে বুক শব্দটা হইতেছে নাউন, পেজ শব্দটাও নাউন, দুটো নাউন পাশাপাশি থাকলে কি হয়? আগেরটা অ্যাজেক্টিভ হয়। এখন এই যে অ্যাজেক্টিভের সাথে এস যোগ করার কারণে মিথ্যা কথা লেখা হয়েছে, মিথ্যা লিখলে গুনাহ হয়, তাহলে আমরা এ রেখাইটা দিলাম। এবার বি এর কাছে চলে আসি। এখানে বলা হচ্ছে আই হ্যাভ রেড আ 500 পেজেস বুকস, বাবারে বই একটা, এই যে বইয়ের সাথে এস যোগ করার কারণে এটা জঘন্য অপরাধ হয়ে গেছে। ওকে, আরো বড় অপরাধ করছি আমরা এই অ্যাজেক্টিভের সাথে এস যোগ করার কারণে। তার মানে এক ঢিলে দুই পাখি মারে, আমরা দুই ঢিল মেরে দুটোই মিস করে ফেলছি আর কি। এইবার আসেন, এই যে আমাদের সব ভাই বোনেরা কারেক্ট আনসার লিখে ফেলছেন, মাশাআল্লাহ, আপনারা বস। ঠিক আছে, তাহলে এই যে দেখেন কারেক্ট আনসার হচ্ছে আই হ্যাভ রেড আ 500 পেজ বুক, আমি একটা 500 পৃষ্ঠার বই পড়েছি। ওকে, আচ্ছা এবার আসেন পরেরটা তো সেম অবস্থা। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং বিষয় বলি আপনাদেরকে। আইমান সাদিক যখন 10 মিনিট স্কুল চালু করলো, হ্যাঁ, তো অনেকে দেখলাম আইমান সাদিকরে বইক্কা গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে, বলতেছে দেখছো ওরা প্রতিষ্ঠানের নামেই দিছে ভুল, যার নাম ভুল তার কাম আর কিরাম হবে? হ্যাঁ, শিরাম ভুল হবে না। আসলে অনেকে ভাবতেছে যে 10 মিনিট স্কুল নাম দিছে, নাম তো ভুল, এখানে একটা এস দেওয়া লাগবে। বাঙালি চিন্তা ভাবনা হইতেছে 10 মিনিট যেহেতু, তাহলে এস দিবা না কেন? হ্যাঁ, কিন্তু এখানে তো এস দেওয়া যাবে না বাবা, কারণ স্কুল একটা নাউন, মিনিট সময় পরিমাপের একটা এককের নাম, এইটাও একটা নাউন। তো দুইটা নাউন পাশাপাশি আসলে আগেরটা কি হয়? অ্যাজেক্টিভ হয়। তা আপনি অ্যাজেক্টিভের সাথেও কি মহাশয় এস যোগ করতে চাচ্ছেন? তাহলে এটা তো যাবে না, তাহলে আপনার 10 মিনিটস স্কুল লেখা যাবে না, লিখতে হবে 10 মিনিট স্কুল। আশা করি বুঝতে পারছেন। যদি স্কুল না থাকতো সেক্ষেত্রে আপনি বলতেন 10 মিনিটস। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, এইবার চলে আসি আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা 11 বিসিএস বা 11তম বিসিএস এ আসছে। এটা মোটামুটি বলতে পারেন বাচ্চাদের কোশ্চেন, তবে এটা সেই বাচ্চাদের কোশ্চেন নয় যাদেরকে বলা হয় বাবু খাইছো। হ্যাঁ, এটা একটু বড় টাইপের বাচ্চাদের কোশ্চেন আর কি। তো দেখেন
আমাদের জানা আছে আমরা যখন একটা অ্যাজেক্টিভের সামনে দা পেয়ে যাই তখন সেই অ্যাজেক্টিভটা পুরো জাতি প্রকাশ করে, পুরো শ্রেণী প্রকাশ করে বা পুরো সম্প্রদায়টাকে প্রকাশ করে। হ্যাঁ, তখন আমরা এই অ্যাজেক্টিভটাকে ট্র্যাডিশনাল গ্রামারের নিয়ম অনুযায়ী বলি প্লুরাল কমন নাউন। তো এই যে আমরা যখন রিচ শব্দটা, এটা একটা অ্যাজেক্টিভ, এই রিচ শব্দটার আগে যখন দা লিখতেছেন এটা প্লুরাল হয়ে যাচ্ছে, ইজ লেখা যাবে না, সো এটা রং। রিচ, শুধু রিচ অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ কখনোই সাবজেক্ট হইতে পারে না, এটা আরো আগেই ভুল। দা রিচ, এটা তো বাবা আবার দেখেন জাতি হয়ে গেছে, জাতি মানে প্লুরাল। তো এই যে আমরা যদি জাতির নাতির মতো কাজ করে ফেলি তাহলে তো বিপদ। আমাদের জাতি ছিল প্লুরাল, কিন্তু আমি নাতি এখানে এসে লিখে ফেলছি সিঙ্গুলার, লেখা যাবে না, ভুল হবে, এই যে কাইটা ফেললাম। তাহলে কারেক্ট আনসার হচ্ছে দ্য রিচ, ধনীরা আর নট অলওয়েজ হ্যাপি। চিন্তা করছেন, এই যে ছোট বাচ্চাদের কোয়েশ্চেন বিসিএস এ আসে। এই তো মাশাআল্লাহ। আসেন আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি রেফারেন্স দিয়ে রাখছি এখানে। সেম কথা আমাদেরকে বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটাকে চুজ করতে বলতেছে। আচ্ছা, সঠিক বাক্যটাকে চুজ করব আমরা। তো আমরা একটু সেন্টেন্সটা দেখি তো। দেয়ার ইজ নো, আচ্ছা এখানে একটা জিনিস কমন, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। আর কি আছে দেখেন, ফর ডাউট ইন ইট, ফর ডাউট ইন ইট, ফর ডাউট ইন ইট, ফর ডাউট ইন ইট। তার মানে আমাদের যত ঝামেলা বলেন আর ঝালেমা বলেন, এইটা প্লেস স্পেস রুম এরিয়া এর মাঝখানেই ঘটে গেছে, ঠিক আছে? তো এটার আবার ডাউট বলেন না, এটা হচ্ছে ডাউট। ডাউট মানে কি? সন্দেহ, সন্দেহ। তা আমরা যখন বলতেছি দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট ইন ইট, তো বাংলায় আমরা বুঝতেছি যে এই বিষয়ে সন্দেহের কোনো জায়গা নাই। আমরা যখন বলি এই বিষয়ে দ্বিধার কোনো অবকাশ নাই, এই বিষয়ে সন্দেহের কোনো জায়গা নাই, এই বিষয়ে ভুল করার কোনো সুযোগ নাই, এই সুযোগ নাই, জায়গা নাই, স্থান নাই বোঝাতে গেলে আমাদেরকে এখানে যেই শব্দটা ব্যবহার করতে হবে এটাকে বলতে হবে রুম। এখন প্রশ্ন হচ্ছে রুম কেন লিখবো? এই জন্যই লিখবেন যে এটা হচ্ছে একটা কলোকেশন। কলোকেশনটা কি? কলোকেশন কি বুঝতে গেলে আপনার একটু চায়ের দোকানে যাওয়া লাগবে। হ্যাঁ, ধরে নেন আমি বললাম যে ভাই আমার বাড়ির পাশেই না একটা চায়ের দোকান আছে, তো চায়ের দোকানের ইংরেজি কি বাবা? টি স্টল। এবার আপনি বললেন আর মেয়ে আপনার বাড়ির পাশে চায়ের, হ্যাঁ চায়ের দোকান আছে, আপনি জানেন আমার বাড়ির পাশে কফির দোকান আছে, তো তখন আপনি কি বলবেন? কফি স্টল? নো, টি এর ক্ষেত্রে আপনি স্টল ব্যবহার করতেছেন, বাট কফির ক্ষেত্রে ব্যবহার করতেছেন কি? কফি শপ অর ক্যাফেই। এই যে দেখেন দুইটাই কিন্তু দোকান, একটা দোকানের ক্ষেত্রে আমি লিখতেছি স্টল আর একটার ক্ষেত্রে লিখতেছি শপ, এটার নামই কলোকেশন। যেমন আমরা গরম মশলা বলি, আমরা কিন্তু ঠান্ডা মশলা বলি না, ঠিক আছে? স্যার পিডিএফ দেয়া হবে না, স্যার এই পিডিএফ তো ক্লাস শেষে তাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, তাই না? ক্লাস শেষে পিডিএফটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ক্লাসের লিঙ্কটাই পিডিএফ এর লিঙ্ক। আচ্ছা আচ্ছা, এটাই পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে বাবা। একইভাবে ধরে নেন আপনি বললেন যে ভাই জানেন আমার মামা হলো একজন পুলিশ বা পুলিশের লোক, তখন আপনি কি বলতেছেন? মাই ম্যাটারনাল আঙ্কেল ইজ আ পুলিশম্যান। তার মানে আপনার আঙ্কেল যখন পুলিশ তখন আপনি বলতেছেন পুলিশম্যান, কিন্তু আপনি যখন বললেন আমার মামা তো একজন আর্মি, তোর মামার চেয়ে বেশি, হ্যাঁ বেশি অ্যাডভান্স, তখন আপনাকে বলতে হবে মাই ম্যাটারনাল আঙ্কেল ইজ অ্যান আর্মি পারসন। তাহলে খেয়াল করছেন বাবা, পুলিশের ক্ষেত্রে বলতেছেন পুলিশম্যান, কিন্তু আর্মির ক্ষেত্রে আর্মি ম্যান বলা যায় না, বলতে হয় আর্মি পারসন। দিস ইজ কল্ড কলোকেশন। অনেকটা অনেকটা ফ্রেজের মতো আর কি, এগুলোর জন্য ওয়ার্ড হচ্ছে ফিক্সড। যেমন আমরা বলে আসি যে দেখবেন এই ফাস্ট ফুড বেশি খায় না, মোটা হয়ে যাবা, শরীরে চর্বি বাড়বে। এখন ফাস্ট ফুডের বিপরীতে স্লো ফুড শুনছেন? শুনেন নাই, হবে কোত্থেকে? এগুলো তো কলোকেশন। আমরা গরম মশলা শুনে আসছি, আমরা নরম মশলা বা ঠান্ডা মশলা শুনি নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে কলোকেশন। আচ্ছা, আসেন পরের প্রশ্ন চলে যাই, এটা অত্যন্ত সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, আমরা ব্যাখ্যায় যাই। এইবার আমাদের কাছে চাওয়া হয়েছে কোনটা বাবা? আমাদের কাছে চাওয়া হয়েছে ইনকারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা ইনকারেক্ট? আচ্ছা, অনেকে প্রশ্ন করতেছেন লেকচার পিডিএফ দেওয়া হবে কিনা। হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন। কোনো বই সাজেস্ট করবেন কিনা? আমাদের আমাদের স্যারের যে জবের একটা বই আছে, স্যার জবের অল ইন ওয়ান। হ্যাঁ, স্যারের অল ইন ওয়ান বইটা আপনারা চাইলে নিতে পারেন আর কি, চাইলে এটা নিতে পারেন। আমরা আপনাদেরকে প্রত্যেকটা রুল, হ্যাঁ আমাদের এখানে প্রত্যেকটা রুল, প্রত্যেকটা টপিক
আপনাদেরকে ধরে ধরে ব্যাখ্যা করানো হবে। আপনারা যেই কাজটা করতে হবে, আপনি এরপরে আমরা তো প্র্যাকটিস করাই দিবই, এরপর আপনাকে হিউজ প্র্যাকটিস করতে হবে। ওকে, অনেকে বলতেছে আমার অ্যাড করা হয়নি। বাবা, এই আসলে অনেক স্টুডেন্ট একসাথে ভর্তি হচ্ছে, তো অ্যাড করানো হবে আপনাদের। আরো মোটামুটি কয়েকটা ক্লাস যেহেতু সবাই করতে পারতেছেন, আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, অ্যাড করে নেবে আপনাদেরকে। সুইটি চক্রবর্তী ভর্তি হয়ে গেছে। আচ্ছা বাবা, এই যে আপনাদেরকে আজকাল পরশুর মধ্যে তো অ্যাড হয়ে যাবে স্যার, না? অ্যাড করে নেওয়া হবে, আপনারা জাস্ট একটু নক দিয়ে রাখেন। আচ্ছা দেখেন, এবার আমাদের কাছে চাওয়া হয়েছে ইনকারেক্ট। তাহলে আসেন আমরা একটু ইনকারেক্টটা দেখি। ইচ বয়, আচ্ছা এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট মাথায় রাখি আমরা। হ্যাঁ, মাথায় রাখবো আমরা, ইচ অথবা এভরি এই শব্দটার পরে যদি নাউন থাকে, তাহলে আপনি মোটামুটি না, একবারে ফাটাফাটি ভাবে শিওর হয়ে যাবেন এই নাউন হয়ে যাবে সিঙ্গুলার। তারপরে যদি ভার্ব পান, সেও হবে সিঙ্গুলার। তাহলে খেয়াল করেন, ইচ এবং এভরির পরে নাউন থাকলে নাউন এবং ভার্ব দুটোই সিঙ্গুলার হয়। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি কোনো নাউন অথবা প্রোনাউন এর পরে ইচ শব্দটাকে পান, এখানে এভরি হবে না। হ্যাঁ, এভরি সবসময় নাউনের আগে থাকে। এরপরে যদি নাউন পান, সরি, এরপরে যদি আপনি ভার্ব দেখতে পান, তাহলে এখানে কি ঘটেছিল দেখেন, নাউন এবং ভার্ব দুটোর আগে ছিল ইচ বা এভরি, সেক্ষেত্রে দুটোই সিঙ্গুলার হয়েছিল। অন্যদিকে নাউন বা প্রোনাউন এবং ভার্ব এর মাঝখানে যদি ইচ বসে, সেক্ষেত্রে নাউন এবং প্রোনাউন দুটোই প্লুরাল হবে, যেটা থাকবে আর কি ভার্ব, এইটাও প্লুরাল হবে। তো দেখেন, আমরা ফার্স্ট যে সেন্টেন্সটা দেখেছিলাম, ইচ বয়, দেখেন বয় সিঙ্গুলার, হ্যাজ এটাও সিঙ্গুলার, সো এটা কারেক্ট। দ্য বয়েজ, এই যে বাবা এটা প্লুরাল, পরে আসছে ইচ, তার মানে দেখেন তো নাউন প্লুরাল হয়ে পরে যদি ইচ আসে, সেক্ষেত্রে ভার্বটাও প্লুরাল হয়। এই যে হ্যাভ, এটাও প্লুরাল, এইটাও শতভাগ কারেক্ট। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, দুই নাম্বার রুলটা সবগুলো বইয়ে আপনি পাবেন না। এইটা না থাকার কারণে অনেকের কাছে মনে হবে যে বি নাম্বার অপশনটা মনে হয় ভুল। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এত কঠিন রুল কি আসে? রিসেন্ট এক্সামগুলো দেখছেন, এই কিছুদিন আগে যে এনএসআই এর একটা এক্সাম হলো, আপনারা দেখবেন এই কোশ্চেনগুলো এত টাফ করা হয়েছিল যে মনে হচ্ছিল যে আপনি আইবি এর এমবিএ, ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এমবিএ এর ভর্তি পরীক্ষা দিচ্ছেন। সো যেহেতু দেখেন সরকার চেঞ্জ, প্রেক্ষাপট চেঞ্জ, এসএসসির রেজাল্টও দেখছেন, মানে শুধু ওই সাদা খাতা জমা দিলে অনেক নাম্বার পাবেন এরকম না। সো আপনি এতটুকু মাথায় রাখেন যে যারা স্টাডি করবে তারা ভালো করবে। সো আমরা একবারে বেসিক থেকে অ্যাডভান্স এইভাবেই আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তার মধ্যে দেখেন এই যে একটা অ্যাডভান্স রুল পেলেন, সাধারণত সবগুলো বই এই তথ্যটা দিয়ে রাখে না। ওকে, আচ্ছা স্যার, আমি কোনো বই ফলো না করে আপনাদের ক্লাস প্লাস পিডিএফ নোট, যে 100% হবে বাবা, 100% হবে ইনশাল্লাহ। হি ফোনস মি সামটাইমস, এই সামটাইমস লেখা যায় না, এটা আমরা আগেই বলছি। সো এটাই হলো সমস্যা। ডোন্ট খাও মি, এখন খাও মানে কি? এই কাউ শব্দটা নিয়ে অনেক সময় আমরা অনেক হাউ কাউ করে ফেলি। আমরা মনে করি কাউ মানে হচ্ছে ষাঁড়ের বউ, ষাঁড়ের বউ বললেন না আবার, ষাঁড়ের বউ করি গাভী, ঠিক আছে? এই যে দেখেন, কাউ শব্দটার যখন নাউন হয় এর মানে হয় মহিলা গরু আর কি, মানে গাভী। আর এই কাউ শব্দটা যখন ভার্ব হয় তখন এর মানে হয় ভয় দেখানো। ডোন্ট খাও মি, আমারে ভয় দেখায় না। এই খাও শব্দ থেকে আসছে কাওয়ার্ড, মানে কা পুরুষ। ওকে, এটাও কারেক্ট। তাহলে গিট্টুটা লাগছে কোন জায়গায় বাবা? অপশন সি তে। কিন্তু আমাদের বেশিরভাগ ভাই বোনেরা চিন্তা করবে কি, আরে ইচ পায়া গেছি, ঠিক আছে, দেখ খেলাইছি কইয়া দেবো বললেই হবে না কিন্তু। হ্যাঁ, আপনারা বুঝতে হবে আর কি। আচ্ছা, এরপর আমরা একটা প্রশ্ন পাচ্ছি, কোশ্চেন নাম্বার 10, দেখি আমাদের মাথায় আসে কিনা। হি রিজেম্বলস ড্যাশ হিজ ফাদার, রিজেম্বল মানে হলো কারো মতো দেখানো বা কারো মতো হওয়া। ওকে, তো অনেকে ভাবতে পারে হি রিজেম্বলস অ্যাজ হিজ ফাদার, লাইক হিজ ফাদার। এখন প্রশ্ন হইতেছে, দাদা আপনারা কি ভুলে গেছেন? আই হোপ ভুলে যান নাই, আশা করি ভুলে যান নাই। এই আমি যখন পড়াবো আপনাদেরকে মাঝে মাঝে বলবো লিখে রাখেন টিএম, টিএম মানে টানা মুখস্থ। মাঝে মাঝে বলবো পিপি, পিপি মানে হলো প্রথম প্রেম। প্রথম প্রেম যেমন ভোলা যায় না, প্রয়োজনে বরিশাল যাক, ভোলা যাবে না, ঠিক আছে? প্রথম প্রেম যেরকম ভোলা যায় না, এই ওয়ার্ডগুলো এরকম ভুলেন না, ভুলে গেলেই বিপদ। তো বাবা আমরা এই জায়গাটাতে রিজেম্বল শব্দটা পেয়েছিলাম কি? এই যে পেয়ে গেছি রিজেম্বল। তো রিজেম্বল মানে হচ্ছে কারো মতো হওয়া। এরপরে প্রেপোজিশন দেয়া যাবে না, প্রেপোজিশন দিলেই অপোজিশন পার্টি আপনারে ধরে ফেলবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে আমরা এখানে যেটা পেয়েছিলাম, দেখছেন এই যে খাদ্য অধিদপ্তরের কোয়েশ্চেন কিন্তু। তার মানে আমি যেগুলো লিখে দিলাম, বইগুলো সবসময় এই জিনিসগুলো ব্যাখ্যাও করে না।
আচ্ছা, তাহলে কি নো প্রেপোজিশন নিডেড, কোনো প্রেপোজিশন দরকার নাই। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, এইবার আমরা যদিও যদিও আমরা আসলে সেন্টেন্স কারেকশন নিয়ে কথা বলতেছিলাম, আমি দুই একটা কোশ্চেন একটু আলাদা দিয়ে দিয়েছি। তো দেখেন, এই যে আমরা সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দেখতে পাচ্ছি ফিল্ড সুপারভাইজারের, তো এইখানে আসছে কোনটা কারেক্ট স্পেলিং। হ্যাঁ, কারেক্ট স্পেলিংটা কোনটা? হ্যাঁ, তো দেখেন অ্যাসাসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা। হুম, আচ্ছা, তো আমার এক ছোট ভাই বলছিল এটা মনে রাখার মারাত্মক সুযোগ আছে ভাই। আমি বললাম কেমনে রে? বলে আপনি তো জানেন ASS, এস মানে হলো গাধা। হ্যাঁ, সে ছোটবেলার কথা বলতেছি আর কি। আমারে বলছে ভাই আপনি মনে রাখবেন এস মানে গাধা, এস মানে আরেকটা গাধা, অর্থাৎ গাধার উপরে গাধা, সেই গাধার উপরে আমি, আর আমার উপরে পুরা জাতি, মানে আমি পলিটিশিয়ান আর কি। আমি জন্মের গাধা, এমন এক পলিটিশিয়ান, আমি দেশটা চালাই আর কি। তো উনি এভাবে বলতেছিল আপনি মাথা রেখেন এক গাধার উপরে গাধা, সেই গাধার উপরে আমি, এবার আমার উপরে পুরা জাতি। এ হয়ে গেছে অ্যাসাসিনেশন, SSI অ্যাসাসিনেশন। যেমন ছোটবেলায় আপনারা পড়ে আসছেন মিথ্যা তুমি 10 পিঁপড়া, পড়ে আসছেন না? যেমন একটা বানান, এটা আমাদের অহরহ ভাবে ভুল করি আমরা, সেটা হচ্ছে দেখেন কোশ্চেনেয়ার। কেমনে মনে রাখবেন? আপনি জাস্ট মনে রাখবেন কোশ্চেন নাই রে, এটা হয়ে গেছে কোশ্চেনেয়ার। এরকম আমরা আপনাদেরকে কিছু ছন্দে ছন্দে, হ্যাঁ, টিপস এন্ড টেকনিক শিখাবো। তবে সব জায়গায় ছন্দ খুঁজতে যায় না। দেখা গেছে 30টা ছন্দ মুখস্থ করার পরে এবার ওই 30টা ছন্দরে মুখস্থ করার জন্য আরেকটা ছন্দ লাগবে। ভাবতে মন্দ মনে হচ্ছে না, কিন্তু দেখবেন একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সো কিছু কিছু জায়গায় আপনি এগুলো মাথায় রাখতে পারেন। হ্যাঁ, কোশ্চেনেয়ার। এখন সব জায়গায় কি ছন্দ শেখা যায়? এখন সূরা ফাতিহা আপনি ছন্দ দিয়ে মুখস্থ করতে পারবেন? সূরা বাকারা 56 নম্বর আয়াত ছন্দ দিয়ে মুখস্থ করতে পারবেন? সব ক্ষেত্রে তো যাবে না বাবা। তো যেখানে যাবে আমরা সেখানে আপনাদেরকে বলবো। হ্যাঁ, আচ্ছা, চলে আসি আমরা পরের প্রশ্নে। হ্যাঁ, আচ্ছা, নিচের কোনটা কারেক্ট স্পেলিং? এই যে আমি চলে আসছি খামারাডেরি। কামারাডেরি মানে হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। ওকে, খামারাডেরি মানে হচ্ছে ফ্রেন্ডশিপ। মনে রাখেন যে আপনার সাথে যার খুব ভালো বন্ধুত্ব, এর ছবি টবি তুলতে বললে খুব দেরি টেরি করে আর কি। হ্যাঁ, আপনি পোস্টস দিয়ে রাখছেন, খুব ভাবটাপ নিচ্ছেন, মুখ পাউচ না টাউচ কি বলে, পাউচ করছেন, কিন্তু সে আপনার ছবি না তুলে সেলফি তুলছে। মানে বন্ধুরা ক্যামেরা নিয়ে খুব দেরি করে, যে ক্যামেরা ডেরি মনে রাখেন, হয়ে যাবে ক্যামেরা আনতে দেরি। হ্যাঁ, আচ্ছা, ক্যামেরা ডেরি মানে হচ্ছে ফ্রেন্ডশিপ। এবার আসেন, এই আবহাওয়া অধিদপ্তরের একটা কোয়েশ্চেন আসছিল, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট বলা হচ্ছে। তা আসেন আমরা একটু কারেক্ট সেন্টেন্সটা খুঁজে বের করি। হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জাজ, হি ইজ আ মোস্ট পারফেক্ট জাজ, হি ইজ আ ভেরি পারফেক্ট জাজ, হি ইজ আ পারফেক্ট জাজ। আচ্ছা, আমরা পারফেক্ট কোন জিনিসটাকে বলি? আমরা পারফেক্ট সেটাকেই বলি যেটা 100% ফিট। আপনি কাউকে বলতে পারবেন না সে 90% পারফেক্ট। পারফেক্ট শব্দটার মানেই হলো গিয়ে এটা শতভাগ ফিট, এইখানে অন্য কিছু বলার সুযোগ নাই। ঠিক আছে? তো দেখেন, এই কিছু শব্দ আছে, এদেরকে বলা হয় এভার সুপারলেটিভ। এভার সুপারলেটিভ অর্থাৎ এদের শুধু সুপারলেটিভ হয়, পজিটিভ বা কম্পারেটিভ হয় না। এর মধ্যে একটা হচ্ছে ইউনিক, হ্যাঁ, আর একটা হলো সুপ্রিম। সবচেয়ে বহুল ব্যবহৃত গুলো লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, এরপর হচ্ছে এক্সক্লুসিভ, এরপর তো আপনারা দেখতে পাচ্ছেন যে পারফেক্ট। এই শব্দগুলো সুপারলেটিভ। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে সুপারলেটিভের পূর্বে দা বসে, তবে দাদা এদের পূর্বে আপনাকে এ বা এন লিখতে হবে, দা লেখা যাবে না। ওকে, তাহলে এবার আসেন তো, এই যে দা লিখছে আবার মোস্ট লিখছে, ওরে ভাই তো নিজেই সুপারলেটিভ, মোস্ট আসলো কোনতে? এটা আসবে না। আবার এখানে মোস্ট, কাম সারিয়ে ফেলাইছে। এইখানে আনছে ভ্যারি, এ তো দেয়াই যাবে না। তাহলে দিচ্ছি আমরা কোনটা, লালডা না কালাডা? হ্যাঁ, দুইটাই কালা। তাহলে দেখেন হি ইজ আ পারফেক্ট জাজ। ডান। আচ্ছা, আসেন তাহলে পরের প্রশ্নে চলে যাই। পেপার ইজ মেড অফ উড, মেড ফ্রম উড, মেড বাই উড, মেড অন উড। এই প্রশ্নটা অনেক সময় ঘুরায় ফিরায় আসছে আর কি। হ্যাঁ, ঘুরায় ফিরায় আসছে আর কি, ওই সিনেমার নায়িকাদের মতো আর কি। দেখবেন শাবানা আর আলমগীর, এই আলমগীর বলতে গেলে আমার মনে পড়ে আমার ভাইগনা আমার একদিন বলতেছে মামা আজকে আল মগিরের সিনেমা দেখলাম। তা আমি অনেকক্ষণ চিন্তা করলাম আল মগির কিডা, পরে বুঝলাম যে ভাই এটা আসলে আল মগির না, ছিল আলমগীর, কিন্তু আমার ভাইগনা পড়ছে আল মগির। তা আমরা এই কাজ করি কিন্তু মাঝে মাঝে, বুঝছেন, যে অর্ধেক ধরি অর্ধেক ছাড়ি, ছাড়া দিয়া। তো শাবানা আলমগীরের দেখবেন এক সিনেমায় এরা আপন মায়ের পেটের খালাতো ভাই বোন, আরেক সিনেমায় দেখবেন জানেমান, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন শোনায় একজন আরেকজনকে।
আরেক সিনেমায় দেখবেন বাপ আর মেয়ে। তো এইরকম দেখবেন শব্দগুলো আপনার সাথে এরকম খেলবে আর কি। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনি যদি ধরতে না পারেন তাহলে তো আমরা মাঝে মাঝে ঝামেলায় পড়ে যাব। তাহলে আসেন এটা একটু দেখে নেই আমরা। আমাদেরকে এই যে মেইডের যে বিষয়টা, মেইডের যে বিষয়টা, এটা আংশিক শেখানো হয়। আসেন আজকে আংশিক না, আমরা হয় কাটাকুটি মানে কেটে দিব, আর নাহলে ফাটাফাটি শিখবো, মোটামুটির কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা যেটা মাথায় রাখবো, মেইড অফ 2, মেইড ফ্রম 3, মেইড ফর 4, মেইড বাই। অল দ্য 4 অপশনস ক্যান বি কারেক্ট। হ্যাঁ, এই 4টা অপশনই কারেক্ট হতে পারে। স্যার আরেকটু নেই নাকি? আচ্ছা, এই 4টা অপশনই কারেক্ট হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা কারেক্ট হবে। হ্যাঁ, আসেন আমরা একটু দেখে নেই। আচ্ছা, মেইড অফ, মেইড ফ্রম, মেইড ফর, মেইড বাই। দেখেন আমাদেরকে যেই কাজটা করা হয়, আমাদেরকে এই দুটো শেখানো হয়, কিন্তু এখন দেখবেন পিএসসি মারাত্মক চালাক হয়ে গেছে। প্রাইমারি কোশ্চেন করতেছে বুয়েট, কম কথা। এখন প্রশ্নগুলো আমরা যখন প্রিপারেশন নিব ভাই, আমরা মোটামুটি না, আমরা ইনশাল্লাহ ফাটাফাটি দেখবো, বেসিক টু অ্যাডভান্স লেভেলের দেখবো, আমরা পুরোটাই দেখবো, অর্ধেক দেখবো না। আমরা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন থাকবে এই পুরো কোর্সে। তো দেখেন মেইড অফ, এটাকে আমরা এইভাবে বলবো, তৈরির পর। স্যার লেখা মুছতেছে না, আসতেছে না নাকি? আচ্ছা, মাথায় রাখবো আমরা বাবা, আজকে হাতের লেখা বেশি সুন্দর হবে না। হ্যাঁ, আজকে একটু ফেয়ার এন্ড লাভলি কম কম লাগাইছি, নেক্সট ডেতে দেখবেন লেখা কত সুন্দর হয়। তৈরির পর, তৈরির উপাদান, তৈরির উপাদান বুঝা গেলে। ওকে, যেমন ধরেন এই যে আমার হাতে একটা কাগজ দেখতে পাইতেছেন, হ্যাঁ, আরেকটা নেই, এই যে আমার হাতে একটা বোতল দেখতে পাইতেছেন। হ্যাঁ, এখন আমি যদি আপনাকে বলি জানেন যে ভাই এই বোতলটা প্লাস্টিক দিয়ে বানানো, আপনি দেখা মাত্র বুঝতে পারছেন এটার উপাদানটা কি। কিন্তু আমি যদি আপনার এইভাবে বলি যে ভাই জানেন এই যে কাগজটা দেখতেছেন না, এই কাগজটা বাঁশ দিয়ে বানানো, কাঠ দিয়ে বানানো। এখন দেখেন এই এই যে বস্তুটা, এটা আপনি দেখার সাথে সাথে তার তৈরির উপাদান বুঝতে পারছেন, বাট এটা উপাদান চেনা সম্ভব না। তার মানে রূপের পরিবর্তন, গঠনের পরিবর্তন, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এরকম যখন সিচুয়েশন হবে তখন আমরা ব্যবহার করব মেড ফ্রম, তৈরির পর, তৈরির উপাদান বোঝা না গেলে। আর মেড ফর, বিশেষ করে নতুন নতুন কচি কচি বাচ্চা কাচ্চারা এইসব কথা বলে, উই আর মেড ফর ইচ আদার, তোমার লিগে আল্লাহ আমারে বানাইছে। হ্যাঁ, আমার বউ আমারে কয়। তো এই যে দেখবেন এটা কারো জন্য প্রস্তুতকৃত বোঝাতে আর কি, কারো জন্য প্রস্তুতকৃত। সবচাইতে রোমান্টিক লাইন আর কি, উই আর মেড ফর ইচ আদার। ইচ আদার, দুনিয়াটা তোমার আর আমার, আমরা বাকি সব ভাড়াটিয়া, তাই না? এবার চলে আসেন মেড বাই, এর মানে হলো কারো দ্বারা, কারো দ্বারা প্রস্তুতকৃত। এবার আমি আপনাদেরকে এক্সট্রা ভাবে দুটো এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলের সমার্থক শব্দ একটু আগে আমরা শিখেছিলাম ভিজ, ভিজ মানেই হলো এক্সাম্পল। এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেখায় আপনাদেরকে। দেখেন এই ইজি মানেও এক্সাম্পল। আপনারা জানেন বিসিএস এ এই প্রশ্নটা আসছিল, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনবি। আমি যখন 2009 সালে ঢাবিতে ডি ইউনিটি এক্সাম দিই, আমাদের তখন এই প্রশ্নটা আসছিল, এনবির ফুল মিনিং কি। এটা একটা ল্যাটিন ফ্রেজ, দেখেন বাবা, নোটা বেন বা নোটা বেনে, মানে হলো বিশেষ দ্রষ্টব্য। সিমিলারলি এটাও চলে আসতে পারে, জেনে রাখলে ভালো। ইজি মানে হলো এক্সাম্পলি, ল্যাটিন ওয়ার্ড, হ্যাঁ ল্যাটিন ফ্রেজ এটা। গ্র্যাশিয়া, গ্র্যাটিয়া বলা যাবে না কিন্তু, হাস্টিয়া না। হ্যাঁ, এক্সাম্পল গ্র্যাশিয়া। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখায়, দেখেন মজা পাইবেন খুব। সেটা হলো আমাদের নোয়াখালীর অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত আছেন, ওনাদের ভাষা মাশাআল্লাহ মারাত্মক চরম। ভাইরা লেখে পানি কিন্তু বলে হানি, বুঝতে পারছেন তো? তো আমরা লিখবো ই ডট জি ডট, ফুল মিনিং হচ্ছে এক্সাম্পলি গ্র্যাশিয়া, কিন্তু এটাকে পড়ার সময় পড়তে হয় ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল, যারা বিশেষ করে রিসার্চ পেপার নিয়ে কাজ করতেছেন এগুলো পেয়ে যাবেন। এবার আপনাদের জন্য আমি দুটো এক্সাম্পল দিই, আমরা একটু ট্রাই করি, দেখেন হয়ে যাবে। হ্যাঁ, ধরুন আমি লিখলাম দ্য চেয়ার ওয়াজ মেড ড্যাশ আ চাইনিজ কার্পেন্টার।
দেখেন প্রতিটা ক্লাসে যে নতুন নতুন শব্দগুলো পাবেন এটা একটা পাশে লিখে রাখবেন, ঠিক আছে? একটা একটা খাতায় বা পাশে লিখে রাখবেন, এখান থেকেই ভোকাবুলারি আপনার কোয়েশ্চেন চলে আসতে পারে। কার্পেন্টার, কার্পেন্টার মানে হলো কাঠমিস্ত্রি। তাহলে এই যে আমরা যখন বললাম যে চেয়ারটা একজন কাঠমিস্ত্রির দ্বারা বানানো হয়েছিল, তো দেখেন তো কারো দ্বারা বোঝা যায় কিনা। এখন এইখানে আপনি যদি চিন্তা করেন ওই যে গদ বাঁধা নিয়ম পড়ে আসছি, হ্যাঁ মেড অফ, মেড ফ্রম, না, এখানে তো আপনার চেয়ারের কথা বলে নাই, একজন কার্পেন্টারের দ্বারা বানানো হয়েছে আর কি, কাঠের দ্বারা বলা হয় নাই কিন্তু। তাহলে আমরা এখানে কি লিখবো, এই যে বাই লিখবো। সো এই প্রশ্নের উত্তর এই যে দেখেন, এখন আর রকেট সায়েন্স লাগতেছে না আমাদের, হ্যাঁ নর্মাল সায়েন্সেই কাজ হয়ে যেতেছে। তাহলে দেখেন নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট বলা হচ্ছে, তাই না? পেপার ইজ মেড অফ উড হবে না, কারণ উপাদান বোঝা যায় না। পেপার ইজ মেড ফ্রম উড, বি নাম্বারটা কারেক্ট। ওকে, এই তো মাশাআল্লাহ আমাদের সব ভাই বোনেরা চমৎকার ভাবে উত্তর দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসেন খুব ইন্টারেস্টিং একটা ফ্রেজ। ধরেন আপনার এক ছোট ভাই আপনার কাছে আইসা বললো যে ভাই আগামীকাল কিন্তু পরীক্ষা দিতে যাইতেছি, আমার জন্য দোয়া করে দিন। তখন আপনি বললেন ঠিক আছে ছোট ভাই, ব্রেক আ লেগ। এন্ড ছোট ভাই আপনার মাথায় বাঁশ দিয়ে বাড়ি দিতে পারে, কারণ আপনি তারে বলছেন ব্রেক আ লেগ। এন্ড ও যদি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে তাহলে ভাববে এক ঠ্যাং ভেঙে ফেল। হ্যাঁ, এক ঠ্যাং ভেঙে ফেলো না বাবা, এই ব্রেক আ লেগ মানেই হচ্ছে বেস্ট অফ লাক। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন অহরহ আসে, ঠিক আছে? এখন আপনার কাছে কেউ দোয়া নিতে আসছে, তবে এমন কাউরে এইভাবে দোয়া দিয়েন না যিনি মনে করেন এটা শোনার পর আপনার মাথায় আকাশ ভেঙে পড়তে পারে আর কি, স্কাই ফল। তাহলে মানে হচ্ছে বেস্ট অফ লাক। ওকে, এরপর একটা চমৎকার ফ্রেজ, আই সেকেন্ড ইউ। এই যে দেখবেন আমরা যারা ফেসবুক চালাই বা বিভিন্ন নেতার সাথে ঘোরাফেরা করি, আমরা সবসময় সহমত ভাই হয়ে যাই। মানে ভাই আপনি যা কইছেন তাই ঠিক, 2+2 10, আপনি কইছেন না তাহলে ঠিক। এই যে আমরা যখন সহমত বলি, হ্যাঁ সহমত বলার ইংরেজি হচ্ছে আই সেকেন্ড ইউ। আমরা কিন্তু নিয়মিত বলে আসি আই অ্যাগ্রি ইউ। এই যে আজকের ক্লাসে যেটা শিখছেন, আপনি যখন কারোর সাথে ফেসবুক পোস্টে বা কোনো কিছুতে একমত হবেন তখন বলবেন আই সেকেন্ড ইউ। আর অনেকে ভাবতে পারে সেকেন্ড মানে দ্বিতীয়, তার মানে আমি আপনার সাথে দ্বিমত না। আসলে আপনি যেটা বলতেছেন আমি আপনার লাইনেই আছি। সেকেন্ড শব্দটা একটা ভার্ব। সেকেন্ড মনে হলো কারোর সাথে সহমত পোষণ করা। ওকে, আমাদের অনেকে লিখতেছেন আই ফিল ইউ, না না ফিল করার দরকার নাই, ঠিক আছে বাবা, আপনি বলবেন আই অ্যাগ্রি উইথ ইউ। আচ্ছা, দেখছেন কত সুন্দর সবাই উত্তর দিতেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এবার 42nd BCS, 42তম BCS আমাদের এই যে ডক্টর ভাই বোনদের স্পেশাল BCS ছিল এটা। আচ্ছা দেখেন, হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ড্যাশ। তা আমরা জানি মোস্ট অফ দা থাকলে স্যার 9টায় ক্লাস আছে। স্যার অনেকে বলতেছে 9টায় ক্লাস আছে, আজকে 9টার ক্লাসটা, আজকে 9টার ক্লাসটা হচ্ছে না বাবা, আজকে 9টার ক্লাসটা হচ্ছে না। হ্যাঁ আচ্ছা, আমরা আর 2-3টা প্রশ্ন দেখে শেষ করাই দিব, আপনারা ক্লান্ত হয়ে গেছেন। তো দেখেন এই যে এটা উচ্চারণ নিয়ে কিন্তু আমরা একটু মাঝে মাঝে ভুল করে ফেলি। হ্যাঁ, এই যে এই ভাইয়ের নাম হচ্ছে শেক্স, তালব্য শ বাবা, হ্যাঁ শেক্সপিয়ার। তো শেক্সপিয়ারের পয়েম বলতে পারেন, প্লে বলতে পারেন, ড্রামা বলতে পারেন, ওয়ার্কস বলতে পারেন। তো অ্যাজ ইউজুয়ালি আমরা পড়ে আসছি ওয়ার্ক শব্দটার কোনো প্লুরাল হয় না, তবে সাহিত্যিকের সাহিত্য কর্মের প্লুরাল বোঝানোর জন্য ওয়ার্কের সাথে এস যোগ হয়। এই প্রশ্নটা মিনিমাম 15 থেকে 20 বার আসছে জব এক্সামে। যে প্রশ্নটা আসে দেখবেন ঘুরাই ফিরে এই প্রশ্নটাই আসে। তো মোস্ট অফ দা যখন বলা হচ্ছে তার মানে কি বেশিরভাগ, বেশিরভাগ মানে কি প্লুরাল। তাহলে যেহেতু প্লুরাল তাহলে ফয়েম নেওয়া যাচ্ছে না, ফয়েমস হলে নিতে পারতাম। প্লে মানে হচ্ছে খেলা, আবার প্লে মানেই হলো কবিতা, এখানে নেওয়ার সুযোগ নাই কারণ প্লুরাল নাই, ড্রামাও প্লুরাল নাই। তাহলে প্লুরাল আছে একটাই, সাহিত্যিকের সাহিত্যকর্ম। ওকে, লেকচার শিট, হ্যাঁ এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এছাড়া আমাদের এমপি বিয়ানের যে অল ইন ওয়ান, না স্যার, অল ইন ওয়ানের যে বইটা আছে আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারেন, হিউজ পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে। আশা করি ইনশাল্লাহ আপনার প্র্যাকটিসটা খুব, প্র্যাকটিস শিট হিসেবে স্যার বইয়ের পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিবে, তার মানে হয়ে গেল তো, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসি, দেখেন এইটা হচ্ছে 39তম বিসিএস এর একটা প্রশ্ন। আপনাদের কিন্তু বিসিএস এর প্রশ্নগুলো পড়তে হবে, ছাড়া যাবে না, বাদ যাবে না একটা শিশু। হ্যাঁ, আমরা বাদ দিব না একটা প্রশ্ন। ক্রিকেট ইজ আ কাইন্ড অফ প্লে। ক্রিকেট হলো এক ধরনের খেলা। ইট ইজ অলসো আ কাইন্ড অফ ড্যাশ। এটা এক ধরনের কি বাবা? তাহলে আমরা জানি ক্রিকেট, ক্রিকেট হচ্ছে যখন নাউন হয় এর একটা মিনিং হচ্ছে নেম অফ আ গেম অর স্পোর্টস,
একটা খেলার নাম, আর এটা হচ্ছে নেম অফ অ্যান ইনসেক্ট। ঝিঝি পোকা। হ্যাঁ, ঝিঝি পোকা হচ্ছে মূলত ক্রিকেটের সমর্থক একটা শব্দ। এই তো মাশাআল্লাহ সবাই জানেন না, চমৎকার। আচ্ছা, এটা আমরা দেখেছি। সো এই যে আসেন দেখেন আমরা যেগুলো দেখেছিলাম 41তম বিসিএস। আমি জানি না আপনারা এটা দেখছেন কিনা, ছোটবেলায় আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়ছি আমরা ধুমায় মুখস্থ করে আসছি। কি মুখস্থ করে আসছি? এন্টার্ড ইনটু, এন্টার্ড ইনটু, এন্টার্ড ইনটু। হ্যাঁ, যারা আমরা এটা পড়ে আসছি, হ্যাঁ, এবং 41তম বিসিএস এর প্রশ্নের উত্তর করতে গেছি, তো আমরা দেখতেছি দেখেন, when উশোশি entered ড্যাশ দ্য রুম। হ্যাঁ, উশোশি যখন রুমে প্রবেশ করলো, এভরিওয়ান স্টপ টকিং। তো দেখেন এগুলো আমরা ধরে ধরে ব্যাখ্যা করব, ছবি এঁকে এঁকে। আমরা জানি, ধরে নেন এটা একটা রুম, বাহির থেকে ভেতরে প্রবেশ করা বোঝাতে গেলে যে প্রেপোজিশনটা বসে এটার নাম হচ্ছে ইনটু, আর ভেতর থেকে বাইরে যাওয়া বোঝালে বসে আউট অফ। তবে এন্টার শব্দের বাংলা অর্থই হচ্ছে প্রবেশ করা। এখন আপনি যদি বলেন সে ভিতরে প্রবেশ করলো, বাবা প্রবেশ করা মানেই তো ভেতরে যাওয়া। তাই এরপরে আপনি যদি ইনটু দেন, এরপরে আপনি যদি ইনটুটা লিখে দেন, তাহলে এটা হবে বাহুল্য দোষ। বাহুল্য দোষ মানে কি? একই শব্দ একই ধরনের ফ্রেজ বারবার ব্যবহার করা। যেমন আমি আর আমার আম্মু একটা ভুল মাঝে মাঝেই করি, সেটা হচ্ছে কি, অদ্ভুত কোনো ঘটনা দেখলে বলি আমার জীবনের লাইফে এরকম কিছু দেখি নাই। ওরে ভাই, জীবনের আবার লাইফ হয় নাকি? যেটাই জীবন সেটাই লাইফ। তাহলে এই যে জীবনের লাইফ যখন বলতেছেন যে রকমের ভুল, এন্টার্ডের পরে ইনটু বলাটাও সেই রকমের ভুল। এই প্রশ্নটা বিসিএস এ চলে আসছে। সো নো প্রেপোজিশন রিকোয়ার্ড। তার মানে আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা প্রশ্ন দেখলাম যেখানে নো প্রেপোজিশন রিকোয়ার্ড আসে। তো এইটা আপনি যদি জানতে চান, দেখতে চান, এইখানে কিন্তু আমরা দাগিয়ে দিয়েছি। তার মানে ধরে নেওয়া যায় যে আল্লাহর রহমতে আজকের আলোচনা থেকে আমরা যা শিখছি এখান থেকে মোটামুটি ভাবে দুটো বা একটা কোশ্চেন আসবেই। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি। এটা তো আমরা দেখেছি, এটা অলরেডি হয়ে গেছে। I considered him dash my own brother. হ্যাঁ, I considered him dash my own brother. আমি তাকে আমার আপন ভাই হিসেবে কনসিডার করি। কনসিডার মানে কি? বিবেচনা করা। এখন অ্যাজ, অনেকে চিন্তা করতে পারে অ্যাজ মানে হিসেবে, তাহলে হয়ে গেছে আমি তাকে ভাই হিসেবে বিবেচনা করি। লাইক মানে মতো, অনেকে চিন্তা করবে আমি তাকে ভাইয়ের মতো বিবেচনা করি। কিন্তু বাবা, এই যে আমরা একটা তালিকা দেখছিলাম, এই তালিকাতে কিন্তু আমরা এটা পেয়ে গেছি। দেখেন, আনসার, অ্যাটেন্ড, ডিসকাস, কনসিডার। এই যে কনসিডার শব্দটা ছিল, কনসিডারের পরে অ্যাজ লেখা যায় না। তবে আপনি যদি এইভাবে বলতেন আই রিগার্ড, রিগার্ড মানেও বিবেচনা করা, আই রিগার্ডেড হিম, তখন আপনাকে বলতে হতো অ্যাজ মাই ব্রাদার। কিন্তু কনসিডারের পরে অ্যাজ লেখা যায় না। আপনি বলতে পারেন আই ট্রিটেড হিম অ্যাজ মাই ব্রাদার, মানে সব জায়গাতে অ্যাজ লিখতে পারবেন, জাস্ট কনসিডার হলে আপনি এরপরে অ্যাজ লিখতে পারবেন না। ওকে, সো এই ছিল আমাদের আজকের সেন্টেন্স কারেকশনের 20টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। যে 20টা প্রশ্ন দিয়ে আমরা মোটামুটি ভাবে 200-300 প্রশ্ন চাইলে কভার করে ফেলতে পারবো। আমাদের সাথে এতক্ষণ ধরে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার স্যার আপনাদের সাথে একটু কথা বলবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আপনাদের সাথে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ। এখন স্যারের গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই শুনবেন। আবারও আসসালামু আলাইকুম। আপনাদের ক্লাস কেমন লাগলো স্যারের? যদিও বলার অপেক্ষা রাখে না, আপনাদের আমাদের সুমন স্যার অনেক ভালো ক্লাস নেন। আমি নিজেই বসে পড়েছিলাম, বসে বসে ক্লাসটা শুনছিলাম। অনেক ভালো ক্লাস নেন স্যার। তো আগামীকালকে আমার ক্লাস আছে, আবার সুমন স্যার ক্লাস নেবেন হচ্ছে মঙ্গলবারে, তাই না? মঙ্গলবারে, সোমবারে। ওকে, সোমবারে ক্লাস নেবেন। তো আপনারা যারা এখন পর্যন্ত ভর্তি হননি, স্যারের দ্বিতীয় ক্লাসটা কিন্তু পেইড ব্যাচেই হবে, মানে পেইড ব্যাচের গ্রুপেই হবে, সেটা লাইভ হবে না। আমার আগামীকালকের ক্লাসটা হয়তো বা লাইভ হলেও হতে পারে, নাও হতে পারে। আমাদের মানে এটা আমরা এখনো ডিসিশন নেই নাই। তো তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের প্রিপারেশনটা অনেকটাই
নির্ভর করবে হচ্ছে আপনাদের রেগুলারিটির উপরে। আপনারা রেগুলার হন, প্রতিদিনকার লাইভ ক্লাসগুলো করেন, প্রতিদিনের লাইভ ক্লাসগুলো করলে আমি মনে করি যে আপনাদের যেই মানে প্রস্তুতিটা কিন্তু অনেক ভালো পর্যায়ে চলে যাবে। আর যদি একদিন ক্লাস করতেছেন আরেকদিন ক্লাস করতেছেন না, এরকম যদি হয় তাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়বেন। তো আশা করি আমাদের সব স্যারের ক্লাসই আপনাদের ভালো লাগবে। আপনাদের এই জার্নিটা খুবই সুখকর একটা জার্নি হোক, এটার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত সাফল্য চলে আসুক। তো আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।